সো আজকে আমরা শুরু করব জেনারেল ম্যাথের সসীম ধারা এর অবজেক্টিভ। এই অধ্যায়ের অবজেক্টিভগুলো খুবই সোজা অবজেক্টিভ। তোমরা যদি সসীম ধারা সম্পর্কিত সমস্ত সূত্র পেরে থাকো, অর্থাৎ যেহেতু এখানে দুইটা অধ্যায় আছে, একটা তোমার সমান্তর ধারার অধ্যায়, একটা গুণোত্তর ধারার অধ্যায়। সো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা রিলেটেড যে সূত্রগুলো আছে, যেমন তোমার n-তম পদ কিংবা n-তম পদের সমষ্টি, অথবা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই সূত্রগুলো যেগুলো আছে একদম বেসিক লেভেলের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো যদি ভালো মতো তোমরা পেরে থাকো, তাহলে তোমরা এই অধ্যায়ের অবজেক্টিভগুলো খুবই ভালো মতো বুঝতে পারবে এবং সেগুলোকে খুব দ্রুত সলভ করতে পারবে। সো আজকে তোমাদের আমি বেশ কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভগুলোকে নিয়ে আলোচনা করব। তোমাদের দেখতে হবে যে এই অবজেক্টিভগুলো কিভাবে করে কোশ্চেনের মধ্যে আসে অবজেক্টিভ আকারে, এবং সেটাকে কিভাবে করে তুমি সলভ করতে পারো। ওকে, তবে মোট কথা হলো তোমাকে কিন্তু কিছু মেন সূত্রগুলো পারতে হবে, না হলে তুমি কিন্তু কাজে লাগাতে পারবে না। সো আমরা একটা অবজেক্টিভ দেখব, দেখি এখানে কি দেওয়া আছে। এখানে একটা অবজেক্টিভ দিয়ে তারা এখান থেকে বলছে যে ধারার প্রথম n পদের সমষ্টি নির্ণয় করো। একটা কোশ্চেন 1 + 3 + 5 + 7 ডট 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 মনে করো +n। এখান থেকে তারা n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। যদি এটা আসলে মুখোমুখি করা যায় কিভাবে, আমরা জানি এটা কিন্তু যে সিরিয়ালটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা সমান্তর ধারা সিরিয়াল, 1 3 5 7 9 11 এরকম করে কন্টিনিউয়াসলি যেতে থাকবে, কিন্তু এটা সমান্তর ধারার কিন্তু বিজোড় সংখ্যার সিরিয়াল। আমরা জানি কিন্তু বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কিন্তু n²। সূত্রটা কি? n²। তো সরাসরি আমরা এখান থেকে অপশন যেটা আছে, আমাদের চারটা অপশন দেওয়া আছে, সেখান থেকে আমরা আমাদের ক নম্বর অপশনটাকে আমরা রাইট বলতে পারি। কিন্তু এটা সমষ্টি সূত্র n² কেন হলো তারও কিছু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো তোমাদের একটু জানতে হবে। যদি আমি বলি এখানে এর মান কত 1, এখানে d এর মান কত, যেহেতু সমান্তর ধারা তাহলে বুঝতেই পারছো এখানে সাধারণ কি থাকবে, অন্তর থাকবে 3 - 1, তার মানে কত 2। যেহেতু তোমাকে n পদের সমষ্টি বের করতে হবে, আমি লিখলাম n পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টির সূত্রটা আমরা কি জানি, n/2 2a + n - 1 * d। n/2 রাখলাম, এর মান কত বেশি দেখো 1 * 1, n এর মান কত পাই নাই, ওভাবে রাখলাম, d এর মান কত 2 বসাই দিলাম। সো n/2 2 × 2 + 2n - 2। এখানে +2 - 2 কাটাকাটি যাবে, থাকবে n/2 * 2n। এই 2 কাটাকাটি করলে n আর n গুণ করলে কি হবে, n²। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে স্বাভাবিক সংখ্যা, যদি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র বের করতে বলা হয়, তাহলে তার অ্যান্সারটা হবে n²। তুমি চাইলে এটাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করতে পারো, আবার তুমি যদি কিছু এটাকে সূত্রের মধ্যে করে মনে রাখতে চাও তুমি সেটাও করতে পারো, যেভাবে তোমার কাছে খুশি। আশা করি তুমি বুঝতে পারছো যে এই টাইপের অবজেক্টিভগুলোকে কিভাবে করে সলভ করতে হবে। আমি অনেক টাইপের অবজেক্টিভ তোমার দেখাবো এই অধ্যায়ে, কারণ এই অধ্যায় থেকে মোটামুটি অবজেক্টিভ আসে, সব অনেক টাইপ অবজেক্টিভই আসে। সো ভালো করে পারতে হবে, বেশ কিছু কঠিন কিছু না এটা। আরেকটা ধারা দেখতে পাচ্ছি আমরা, ওই ধারা থেকে বলছে যে ধারাটির কোন পদ 1024। ধারাটি সবার আগে আমি একটু লিখি। 1 + 4 + 16 বলছে 1024 নম্বর পদ, এটা কত নম্বর পদ, অর্থাৎ কোন পদটা 1024। কোশ্চেনটা বুঝতে পারছি? এখন আমাদের এখানে অপশন দেওয়া আছে পঞ্চম, ষষ্ঠ, দশম, একাদশ। আমাদের দেখতে হবে আসলে কোন পদটা 1024 এটা ফলো করে। প্রথমে তোমাকে চিনতে হবে কিন্তু ধারাটা চিনতে হবে, যেটা কোন ধরনের ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারা কিন্তু আস্তে আস্তে কিন্তু গুণের মতো করে খালি বাড়তে থাকে, আর সমান্তর ধারাতে প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের মধ্যবর্তী যে পার্থক্যটা সেটা সব সময় সমান থাকে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, কিন্তু 16 থেকে 4 বিয়োগ করলে কি সেই 3 হবে? হবে না। তাহলে কি তুমি এটাকে সমান্তর ধারা বলতে পারো? পারো না। তার মানে নিশ্চয়ই এটা একটা গুণোত্তর ধারা, কারণ এখানে গুণ করে বাড়ছে, ঠিক আছে, মানে গুণাত্মক আকারে বাড়ছে। এখন তাহলে আমরা মোটামুটি যেহেতু বুঝতে পারছি এটা একটা গুণোত্তর ধারা, এখন আমরা দেখবো গুণোত্তর ধারা এটাকে কিভাবে সলভ করা যায়। তাহলে একই রকম যে কোনো ধারার প্রথম পদ কি থাকে, a থাকে। এরপর আমরা জানি সাধারণ কি থাকে, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত থাকে, অন্তর কিন্তু নয়। সাধারণ অন্তর হলো সমান্তর ধারার ক্ষেত্রে, আর গুণোত্তর ধারাতে সাধারণ অনুপাত থাকে, যাকে r দ্বারা প্রকাশ করা হয়। r এর কাজ হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সো 4 দ্বারা 1 কে ভাগ করলে সেই ঘুরে ফিরে আমি কত পাবো, 4 পাবো। আমাকে তারা বলছে যে কত নাম্বার পদ, 1024। তো আমরা কিন্তু প্রশ্ন মতো লিখতেই পারি,
আমরা যেহেতু জানি না যে এক্স্যাক্টলি কত নম্বর পদ 1024, আমরা ধরে নিতে পারি n তম পদ 1024। তাহলে n তম পদের সূত্র কি? ar টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 1024। অর্থাৎ এটা আমাদের n তম পদের সূত্র, এটা আমাদের n তম পদের মান। সূত্র ইকুয়াল টু মান সেট আপ করলাম। এখন আমি এর মান বসাই দিই 1, আর এর মান বসাই দিই 4 টু দি পাওয়ার n মাইনাস 1 1024। বুঝতে পারছি? এখন আমরা যে কাজটা করব, একের সাথে গুণ করলে তো একটা থাকবেই না। 4 কে আমি যে কাজটা করতে পারবো 2 স্কয়ার লিখতে পারবো, সূচকের ভাঙছি আমি। আর উপরে আমাদের n-1 ছিল থাকলো, আর 1024 কে আমাদের দেখতে হবে যে আমি 2 টু দি পাওয়ার কত লিখতে পারি। এটা আমাকে ট্রাই করতে হবে। 2 টু দি পাওয়ার 9 হচ্ছে না, তার মানে 2 টু দি পাওয়ার 10 মেবি হতে পারে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 10 টা দিতে পারে, কারণ 2 টু দি পাওয়ার 10 মানে 1024। যেহেতু আমি এই পাশে 2 পাইছিলাম, সেহেতু আমি ওই পাশে 2 নিয়ে ট্রাই করব। এখানে পাওয়ারটাকে আমি গুণ করে দিই, তাহলে হবে 2n - 2 টু দি পাওয়ার 10। দুইটা বেজ আমি তুলে দিই, দুই পাশ থেকে থাকবে 2n - 2 = 10। এই -2 পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে 2n = 12, তার মানে n এর মান কত বের হবে? 6। তার মানে কততম পদ 1024? ষষ্ঠতম পদ 1024। এগুলো তোমরা কিন্তু করে করে দেখতে হবে তোমাদেরকে, এগুলো কিন্তু আন্দাজে ঢিল মারা যাবে না যে এটা এইভাবে সেটা ওভাবে, ঠিক আছে? আর এই অবজেক্টিভগুলো যদি একটু চর্চা করতে পারো, তাহলে দেখা যাবে কি যে তোমরা কিন্তু সৃজনশীল করার সময় কিন্তু এই যে বেসিক লেভেলের যে সূত্রগুলো আছে তা যদি ভালো জানা থাকে, তাহলে সৃজনশীলগুলো তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। এরপর নেক্সট দেখা যাক আমাদের কোন অবজেক্টিভটা আছে। একটা ধারা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম যে ধারাটা ছিল সেটাই, কিন্তু ধারাটা থেকে বের করতে বলছে কি 8 তম পদ বের করতে বলছে। ধারাটি এরকম 1 + 3 + 5 + 7। এখান থেকে আমাদেরকে 8 তম পদ বের করতে হবে। এখন আমরা দেখব এখান থেকে আমরা কিভাবে 8 তম পদ বের করতে পারি। এখানে আমরা কিন্তু যে ধারাটা দেখতে পাচ্ছি এটা একটা কোন ধরনের ধারা, সবার আগে চিন্তা করতে হবে এটা কোন ধরনের ধারা, না হলে কিন্তু তুমি কিন্তু কোনো রকম প্ল্যানিংই করতে পারবে না। সমান্তর ধারা, কারণ প্রত্যেকটা পদের পার্থক্য সেম। এখানে বিয়োগ করলে 2, এখানে বিয়োগ করলে 2, এখানে বিয়োগ করলে 2, তার মানে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা হলে এখানে a থাকবে, এর মান 1, d থাকবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। বুঝতে পারছি? তারা যেহেতু আমাদের এখানে বলছে যে 8 তম পদ, 8 তম পদ বলতে আসলে কিন্তু আমরা যেটা n তম পদ বের করতাম সেটাই তারা খালি আমাদেরকে এখানে n কথাটা ঘুরিয়ে 8 তম পদ কথাটা বলছে, এবং তাদের অপশনগুলোও 8 তম পদের মতো করেই দেওয়া আছে। বুঝতে পারছো? আমি অপশনগুলোকে একটু লিখে দেখাবো তোমাদেরকে। চারটা অপশন আমি একটু লিখে দেখাচ্ছি, তাহলে আশা করি তুমি বুঝতে পারবা যে এই অবজেক্টিভ অপশন কি। 2r + 1, 2r - 1, 2r + 1, 2r - 1, 2r + 3, 2r - 3, এরকম চারটা অপশন দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে যে এই অপশনগুলোর মধ্যে এক্স্যাক্টলি কোন অপশনটা কারেক্ট, যেহেতু আমাকে তারা 8 তম পদ বের করতে বলছে। 8 তম পদ, বা যেটাকে আমরা n তম পদ বলতাম সেটাই। তাহলে সূত্রটা কি হবে? যেহেতু সমান্তর ধারা a + r - 1 * d। যদি n তম পদ লিখতাম তাহলে কি লিখতাম? a + n - 1 * d। r তম পদ a + r - 1 * d। সিম্পল। এখানে এর মান বসায় দাও, কত? 1, r - 1 ওভাবেই রাখো, d এর মান কত পাচ্ছ? 2। এবার তুমি এখানে সিম্পলি গুণ করে দাও ভিতরে 2r - 2। যদি এখানে যোগ বিয়োগ করা যায় তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে -1 থাকবে। তার মানে 2r - 1 যে দেখতে পাচ্ছ আমাদের অপশন ডি নাম্বারটা, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এখন আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিব। সেই বুদ্ধিটা এরকম যে তুমি এটাকে অঙ্ক না করেও এই চারটা অপশনকে দেখেই বুঝতে পারবা যে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট। বিষয়টা খুবই মজার এটা। তবে এই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু সময় লাগবে, তোমাকে একটু চিন্তা করতে হবে। তবে আমি কখনো কখনো এরকমটা দেখছি যে অপশন কিনে চিন্তা করলে সেখানে বড় বড় অঙ্কগুলোকে না করলেও মোটামুটি অঙ্কটাকে সহজেই রাইট করা যায়। মানে বলতে পারো এটা একটা টেকনিক। তবে আমি তোমাকে প্রথমেই বলতেছি এটা কোনো অরিজিনাল কোনো সিস্টেম না। অরিজিনাল সিস্টেম হলো তোমাকে ম্যাথটাকে সলভ করতে হবে, দেন তুমি যে অ্যান্সারটা পাবা সেটা তোমাকে অবজেক্টিভের সাথে ম্যাচ করলে সেটা তোমার অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু অপশনগুলো থেকেও কখনো কখনো ট্রিক্স খাটানোর মাধ্যমে তুমি তোমার যে কোশ্চেনটা আছে তাকে তুমি খুব দ্রুতই সলভ করতে পারবে। এটা একটা টেকনিক। এই টেকনিকগুলো তোমাকে মূলত আমি এখন শিখাবো। ব্যাপারটা কিরকম তুমি দেখো। সাপোজ আমি এই চারটা অপশনকে নিয়ে একটু ট্রাই করবো, তোমাকে একটু স্যাম্পলটা আমি দেখাবো যে তুমি বুঝতে পারবে তাহলে আমার চিন্তাটা কোথায়। ধরো আমি এ নাম্বার অপশনকে নিয়ে ট্রাই করতেছি। এ নাম্বার অপশন কি আছে? 2r + 1। এখানে যদি আমি r এর মান 1 বসাই, সাপোজ আমি যে কোনো একটা নাম্বার জাস্ট 1 2 3 4 একদম সাধারণ সংখ্যা যেটা আছে সেটা আমি 1 বসাচ্ছি, তো এখানে কত হবে? 2 একে 2 আর একে কত? 3। তোমার প্রথম পদ কি 3 ছিল? কত ছিল? 1 ছিল।
আচ্ছা, তুমি যদি এখানে আর এর মান 2 বসাও তাহলে তুমি দেখতে পারবা যে এখানে 2 গুণা 4 আর 1 5, তোমার দ্বিতীয় পদ কত ছিল? 3। দ্বিতীয় পদ কি তোমার 5 ছিল? না, তোমার 3 ছিল। তার মানে এই অপশনটা কিন্তু কোনোভাবে কারেক্ট না। আমরা দুইটা ট্রাই করে দেখলাম, কোনোভাবে কারেক্ট না। আমরা নেক্সট সি নাম্বার অপশনটা এখানে ট্রাই করতে পারি। 2r + 3 আছে, এটা কারেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। কেন? কারণ তুমি যেখানে আর মান 1 বসাও, সাপোজ 1 বসাও, ভেবো না যে আমি এই 1 দেখে 1 বসাচ্ছি। প্রথম পদ সবসময় 1 2 3 4 এভাবে হিসাবটা করো তুমি। এখানে যদি তুমি 1 বসাও তাহলে 2 1 2 1 3 5, প্রথম পদ তোমার 5 হয়, তোমার আছে কত এখানে 1, সো মিলছে না। তুমি বি নাম্বার অপশনটাকে ট্রাই করো, 2r - 3 কে ট্রাই করো, প্রথম পদ এখানে 1 বসাও, সো 2 1 2 আর থেকে 3 বিয়োগ করলে -1, তোমার প্রথম পদ কত আছে? +1। বাট তুমি যখন অপশন ডি কে ট্রাই করবা, 2r - 1, এখানে তুমি যখন r এর মান 1 বসাবা, 2 1 2 -1, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। সেম আর ট্রাই করো, 2 বসাও, 2 দুগুণা 4 1 যদি বিয়োগ করো কত হবে? 3। 3 বসাও, 3 দুগুণা 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5। 4 বসাও, 4 দুগুণা 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7। তার মানে অপশন ডি নাম্বারটা কিন্তু সব দিক থেকেই কারেক্ট হচ্ছে। সো এই সিস্টেমে আমরা কিন্তু মূলত এই অপশনগুলোকে দেখেই কিন্তু বুঝতে পারবো যে এখান থেকে কোন অপশনটা কারেক্ট। এগুলাই হলো মূলত একটু চালাকি। এই চালাকিগুলো তুমি যদি করা শিখতে পারো, খুব দ্রুত অবজেক্টিভ পারবা। তবে আমি তোমাকে আবারও বলতেছি, এগুলো কিন্তু একটা ট্রিক্স বলতে পারো, এগুলো কোনো জেনুইন কোনো সিস্টেম না। কারণ এটা কিন্তু ম্যাথের থাকলে এরকম করা যাবে না, তোমাকে ম্যাথটা করতেই হবে। অরিজিনাল সিস্টেমে তোমাকে ম্যাথ করতে হবে, দেন তোমাকে দেখতে হবে। কিন্তু তুমি যদি তোমার টাইমটাকে সেভ করতে চাও, তুমি যদি কোনো সেরকম কোনো উপায় খুঁজে না পাও, দেন তুমি তোমার ট্রিক্সটাকে কাজে লাগানোর মাধ্যমে অনেক বেশি সংখ্যক অবজেক্টিভ খুব কম সময়ে কিন্তু রাইট করতে পারবে। এই টেকনিকগুলো তোমাকে আমি যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করবো। এরপর আমরা দেখব যে এই কোশ্চেনটা থেকে, সেম এই কোশ্চেনটা থেকে তারা যেটা বলছে যে 9 পদের সমষ্টি কত। ঠিক আছে, আমাকে 9 পদের সমষ্টি বের করতে হবে। তার মানে আমি বুঝতেই পারছি আমাকে এখানে কিন্তু নবমতম পদের সমষ্টির যে সূত্রটা, অর্থাৎ nতম পদের সমষ্টির যে সূত্রটা, আমি সেটা ফেললেই আমি নবমতম পদের সমষ্টি সহজেই বের করতে পারবো। সো আমি লিখি এখানে 9th পদের সমষ্টি। সূত্রটা কি? n/2। n বলতে তো আমাদের 9, বুঝতেই পারছো। 2a + n - 1 * d। শুধু n যেখানে ছিল সেখানে খালি 9 লিখলাম, যেহেতু 9 পদের সমষ্টি বের করতে বলছে, বুঝতেই পারছো। সো 9/2 ভাবে রাখলাম আমি। 2a কত আমাদের? 1, 8, d কত আমাদের? 2। সো 9/2, এখান থেকে আমরা 2 1 2 আর 8 2 = 16, তার মানে 2 + 16 তার মানে 18। 9/2 * 18, এখানে যদি আমি কাটি তাহলে 9 9 9 গুণ করলে 81। তাহলে এখানে আমাদের যে চারটা অপশন দেওয়া ছিল, 17, 81, 256, 511, কোনটা অপশন হবে তাহলে? 81 নম্বর অপশন, বি নাম্বার অপশনটা কারেক্ট। তবে তোমাকে আমি এখানে একটা ট্রিক্স বলতে চাচ্ছি, সেটা হলো যে যেরকম আমি তোমাকে প্রথম যে অবজেক্টটা দেখাইছিলাম সেটা কিন্তু এটাই ছিল 1 + 3 + 5 + 7 ... সেখানে বলছিল যে n পদের সমষ্টি কত। আমরা কিন্তু সেখান থেকে n পদের সমষ্টি লাস্টে বের করছিলাম n²। মনে করে দেখো ফার্স্ট যে অবজেক্টটা আমাদের ছিল। তার মানে আমরা জানি যে যে কোনো বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র, অর্থাৎ প্রথম সংখ্যক যে সমষ্টি সূত্র যেটা আছে, মানে 1 3 5 এটা যেটা হয়, অর্থাৎ মাঝখান থেকে হিসাব করলে সেটা হবে না। সো যে কোনো স্বাভাবিক বিজোড় সংখ্যার n পদের সমষ্টির সূত্র হলো n²। সো আমরা কিন্তু সরাসরি কিন্তু যেহেতু আমাদের তারা নবম পদ বের করতে বলছে, 9 কি স্কয়ার করলে কিন্তু আমি 81 কথাটা পেয়ে যেতাম, আমাকে এই পুরো অঙ্ক করতে হতো না। তবে এই ক্ষেত্রে একটু রিস্ক আছে। রিস্কটা কেমন? তখন দেখা যাবে কি যে তুমি এই ট্রিক্সটা সব ক্ষেত্রে ইউজ করতে পারবে না, কিন্তু তুমি যদি সূত্র জানা থাকে, তুমি এই সূত্রের সাহায্যে এখানে যে কোনো রকম সিস্টেম থাকুক না কেন, তুমি সেখান থেকে সমষ্টি বের করতে পারবা। সো সুবিধাও আছে ব্যাপারটার মধ্যে, অসুবিধাও আছে ব্যাপারটার মধ্যে। তুমি কোনটাকে কাজে লাগাবা, অর্থাৎ বলতে পারো তুমি সিচুয়েশন বুঝে কাজটা করবা, যে তোমার কোন সিচুয়েশনে তোমার কোন কাজটা করা তোমার জন্য বেস্ট হবে। আচ্ছা, এবার আমরা একটা অবজেক্টিভ দেখব। অষ্টম তপদ বের করতে বলছে একটা ধারা থেকে। (1/√3 - 1 + √3 - ... এখান থেকে অষ্টম তপদ বের করতে বলছে। আশা করি ধারার ডিজাইন দেখে বুঝতে পারছো এটা একটা অবশ্যই সমান্তর ধারা নয়, অর্থাৎ একটা গুণোত্তর ধারা। কারণ সমান্তর ধারার মধ্যে পার্থক্য সেম থাকতে এখানে পার্থক্য সেম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এর মান কত? 1/√3। আর কত? দ্বিতীয় পদ কত? -1 ভাগ প্রথম পদ। প্রথম পদ 1/√3, যখন এটাকে উল্টে দিব তখন কত হবে? -√3 হবে।
যেহেতু তারা আমাকে এখান থেকে অষ্টমতম পদ বের করতে বলছে, সো আমি অষ্টমতম পদ বের করব। 8 পদ, সূত্রটা কি হবে? a r টু দি পাওয়ার 8 - 1, কারেক্ট? তুমি ফেলতে পারো, কেন? তুমি এর মান এবং r এর মান দুইটা মানই জানো। এর মান লিখে দাও 1/√3, r এর মান লিখে দাও -√3 হোল টু দি পাওয়ার, বিয়োগ করলে কত হবে? 7। সো 1/√3 থাকলো। এখন একটু দেখবো যে এখানে -√3 হোল টু দি পাওয়ার 7 আছে, আর নিচে আছে খালি √3। এখন এই √3 সাথে একটা কাজ করে নিই, চিহ্নের ব্যাপারটা একটু সামাল দিয়ে নিই, তারপর আমি কাজটা করব। তুমি জানো যে পাওয়ার যদি বিজোড় থাকে, তাহলে ভেতরে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে সেটা কিন্তু মাইনাসই শেষেই থেকে যায়। কিন্তু পাওয়ার যদি জোড় থাকে, সাপোজ এখানে যদি 8 থাকতো বা 10 থাকতো অথবা 98 থাকতো, অর্থাৎ পাওয়ার যদি জোড় সংখ্যা থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্নটা কিন্তু পরে আর থাকে না, কারণ ওই যখন মাইনাস মাইনাসে গুণ করা হয় তখন সেটা প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? তো তার মানে আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু মাইনাস চিহ্নটা কিন্তু শেষে অবশিষ্ট থাকবে। তাহলে আমি এক কাজ করি, আমি একদম এই মাইনাস চিহ্নটা সামনে নিয়ে আসি, আর আমি এখানে লিখি শুধুমাত্র √3 হোল টু দি পাওয়ার 7। ব্যাপারটা বুঝতে পারছো? একটা চালাকি করতে যাচ্ছি। তাহলে এখানে আছে √3 আর উপরে আছে √3 টু দি পাওয়ার 7। যদি এখানে কাটাকাটি করি, তাই একটা √3 উপর থেকে কমে যাবে না? উপরে আছে 7টা, এখানে আছে কয়টা? একটা যদি কমে যায়, তখন উপরে থাকবে √3 হোল টু দি পাওয়ার 6। তার মানে আমার এখানে থাকছে, মাইনাস তো থাকছেই, -√3 হোল টু দি পাওয়ার 6। বুঝতে পারছো? তারপর তুমি এখানে √3 কে 6 বার গুণ করে করতে পারো, অথবা তুমি যে কাজটা করতে পারো সেটা হলো এই যে রুটটাকে উল্টায় পাওয়ার হাফ লিখে দিবা, উপরে 6 ছিল থাকলো, যেটা মৌখিক ব্যাপার, সেটা হলো কাটাকাটি করলে 3 কিউব থাকবে, মানে -27 থাকবে, হয়ে গেল। মানে আমি আমার মতো করে ক্যালকুলেটর ইউজ না করার মাধ্যমে সলভ করা যায়, যদি বেসিকগুলোকে তুমি প্রপারলি কাজে লাগাতে পারো। আবার তুমি যদি মনে করো তুমি সরাসরি ক্যালকুলেটরে লিখবা, তাও তোমার ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিতে পারবে, কোনো সন্দেহ নাই। ওকে, সো আশা করি এরকম পজিটিভগুলো যদি পরীক্ষার মধ্যে আসে, তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। এখান থেকে যদি তোমাকে বলা হইতো যে +101 ধারার টির পদ সংখ্যা কত, এটা কি এখান থেকে অবজেক্টিভটা? না, এটা আবার আসলে ওইটা না, এটা অন্য অবজেক্টিভ। আচ্ছা, আমি নেক্সট একটা অবজেক্টিভের মধ্যে আসি, সেটা হলো +12 + 24 + 48, 12, 24, 48 প্লাস 786। একটা ধারা, এখানে তারা যেটা বলছে যে ধারাটিতে কতটি পদ আছে, অপশনে দেওয়া আছে কোথায় 5, 6, 7, 8 এভাবে অপশন দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদেরকে দেখতে হবে যে এই ধারাটিতে কতটি পদ আছে। কোশ্চেনগুলো শুনবো ভালো করে, যে কতটি পদ আছে তা তুমি বুঝবে কিভাবে, কারণ মাঝখানে তো কতগুলো পদ দেওয়া নাই। এখানে না হয় 3টা পদ দেওয়া আছে, আবার লাস্টে একটা পদ দেওয়া আছে, কিন্তু কতটি পদ বলতে কি বোঝাচ্ছে যে এই 12 থেকে শুরু করে 786 সহ এর অভ্যন্তরে যতগুলো পদ আছে সবগুলো হিসাব করে যতটি হবে ততটি পদ হলো নির্ণয় ধারাটির ফলাফল, তাই না? এখন সহজ একটা উপায় আমি তোমাকে বলে দিই, সেটা হলো তুমি এটা খোঁজার চেষ্টা করবা যে কত নাম্বার পদ, কততম পদ 786। যদি তুমি এটা জানতে পারো, 786 না, আমি বারবার কথা উচ্চারণ করতে ভুল করতেছি, আসলে ইদানিং আমি একটু চোখে কম দেখতেছি। এটার অ্যাকচুয়ালি এটা 700, আমরা বলতে পারি 68, 86 না। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের আসলে এটা জানা দরকার, সেটা হলো যে আমাদের এই 768তম পদ এটা কত নাম্বার পদ, অর্থাৎ n এর মান এখানে কত। কারণ যদি আমি বুঝতে পারি এটা 10 নম্বর পদ, এটা 5 নম্বর পদ, এটা 8 নম্বর পদ, তাহলে কিন্তু আমি বলেই ফেলতে পারবো যে হ্যাঁ এটা সহ এর আগ পর্যন্ত 8টা পদ আছে বা 5টা পদ আছে বা 9টা পদ আছে। সব ব্যাপারটা বুঝতে পারছো? তারা কোশ্চেনটা একটু ট্রিকি ওয়েতে করছে যে ধারাটির কতটি পদ আছে, তার মানে আমাকে বুঝতে হবে যে এইটা অ্যাকচুয়ালি কত নাম্বার পদ, কারণ এটা তো শেষ পদ, এরপরে যেহেতু আর ডট ডট চিহ্ন দেওয়া নাই, তার মানে আমি বুঝতে পারছি এটা আমাদের লাস্ট। সো আমি এটা খোঁজার চেষ্টা করব যে 768 নাম্বার পদ কত নাম্বার পদ, দ্যাট মিন্স এখানে n এর ভ্যালুটা কত, যার জন্য সেখানে 768 কথাটা পাওয়া যায়। প্ল্যানিংটা বুঝতে পারছো? এখন আমি অঙ্কটা একটু দেখাচ্ছি। তাহলে এখানে আমরা তো বুঝতেই পারছি একটা গুণোত্তর ধারা, কিভাবে বুঝলাম? 12, 12 × 24, 3 × 48, আস্তে আস্তে কিন্তু 12 12 12 12 সাথে খালি গুণ হতে থাকছে, তাই না? তাহলে আমরা একটু দেখতেছি, দেখো প্রত্যেকটা কিন্তু 12 সাথে খালি কন্টিনিউয়াসলি কিন্তু এখানে কিন্তু গুণ হতেই যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এর মান 12, আর এর মান 24/12, 2। যেহেতু আমাদেরকে আসলে কত নম্বর পদ এই 768 সেটা জানতে হবে, সেহেতু আমি কিন্তু প্রশ্ন মতে লিখতেই পারি
এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান 768। এখান থেকে কার মান বের করার কথা ছিল? n এর মান। এক্স্যাক্টলি n এর মানটা আমাদের বের করতে হবে। সো এর মান 12, আর এর মান 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান 768। এখন এই 12টা গুণ আছে বসে ভাগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। যদি আমি 768 কে 12 দ্বারা ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমরা 64 পাবো। আর তোমরা জানো যে 64 কে 2 টু দি পাওয়ার 6 লেখা যাবে। এখন যদি তুমি বেসটাকে তুলে দাও তাহলে থাকবে n মাইনাস ওয়ান সমান 6। তার মানে n এর মান কত বেরোলো বিয়োগ করলে, মানে যোগ করলে 7। তার মানে কত নাম্বার পদ আছে? তার মানে ধারটিতে টোটাল কয়টা পদ আছে? টোটাল এখানে 7টা পদ আছে। কারণ আমি বুঝতে পারলাম যে 7 নাম্বার পদ 768। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি যে কিভাবে করে বের করা যায়। তবে এখানে একটা তুমি অন্য একটা ট্রিক্সও খাটাইতে পারতা। অন্য ট্রিক্সটা কিরকম? ওইটা আবার তোমার জন্য একটু বেশি ডিফিকাল্ট হইতে, এরকম যে তুমি যেহেতু বুঝতেই পারছো যে আস্তে আস্তে খালি বাড়তেই আছে। 12, 12 দুগুণ 24, 3 12 48, এরকম 4 12 5 12 বের করতে 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 তুমি হয়তো বা এখানে হিসাবটা করতে করতে যাইতো, তখন হয়তো পারা যেত। সো অত ঝামেলায় ঢোকার দরকার নাই। তুমি তোমার মতো করে অ্যাজ ইউজুয়াল তুমি যেভাবে করে পারো সেভাবে করে তুমি এভাবে করে বের করে ফেলবা। ওকে, তাহলে তোমার পদ সংখ্যাটা তুমি এক্স্যাক্টলি পেয়ে যাবে। ওকে, এরপর আমরা কিছু অবজেক্টিভ দেখব। টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু। এই অবজেক্টিভগুলো আমার কাছে খুব মজা লাগে, খুবই ফানি অবজেক্টিভ এগুলো। ওকে, এখান থেকে তোমাকে আমি দুইটা কোশ্চেন করবো। তারা একটা কোশ্চেন করছে, কিন্তু আমি এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন করবো। ফার্স্ট কথা, এই ধারাটার যে ধারা তুমি দেখতে পাচ্ছ প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু, কন্টিনিউয়াসলি দেখো ধারাটির মধ্যে প্রথমটাতে প্লাস টু, তারপরটাতে মাইনাস টু, তারপরটাতে প্লাস টু, তারপরটাতে মাইনাস টু, তারপরটাতে প্লাস টু, তারপরটা মাইনাস, এরকম করে কন্টিনিউয়াসলি হতেই থাকবে। এখান থেকে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 19 নম্বর পদ কত এবং 78তম পদ কত, দুইটা কোশ্চেন করছে। 19তম পদ এবং 78তম পদ তোমাকে বের করতে বলছে। এটাকে তুমি ম্যাথমেটিক্যাল ওয়েতেও সলভ করতে পারো, আবার যদি তুমি মনে করো আমি এটাকে আমার বেসিকটা খাটিয়ে আমি এটাকে সলভ করবো, তুমি সেটাও করতে পারো। আমি তোমাকে দুইটা সিস্টেমে দেখাবো। এক একটা অবজেক্টিভকে নিয়ে তোমাকে আমি কিছু একটু বিশ্লেষণমূলক ব্যাখ্যাগুলো চেষ্টা করতেছি, যেন তুমি কিছু প্ল্যানিংটা মাথায় আনতে পারো, তাহলে এই অবজেক্টিভগুলো নিজে থেকে খুব সহজেই সলভ করা সম্ভব। তো দেখো, প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু, এটাই তো মূলত আমাদের মূল ধারণা, তাই না? এখন এখান থেকে আমরা কিন্তু যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে এটাকে সলভ করতে চাই, আমরা কি করবো? প্রথমে যেহেতু আমাকে সমষ্টি বের করতে বলছে, বা সমষ্টি বের করতে বলছে নাকি তমপদ, না তমপদ বের করতে বলছে, সমষ্টি বের করতে পারে না, অর্থাৎ 19তম পদ কত এবং 78তম পদ কত। সেক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারি এর মান 2, আর এর মান -2 ডিভাইডেড 2, ভাগ করলে কত আসবে? -1। এখন যদি আমি এখানে লিখি 19তম পদ, সূত্রটা কি হবে? এ আর টু দি পাওয়ার 19 - 1, এর মান কত? 2, আর এর মান কত? -1 হোল টু দি পাওয়ার কত আসবে? এখানে যদি আমি কাজ করি 18। তাহলে -1 কে যদি পাওয়ার 18 করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে +1 পাওয়া যাবে। ওই যে একটু বললাম, যদি পাওয়ারটা যদি জোড় থাকে মাইনাস কোন একটা ঋণাত্মক সংখ্যার এর সম্পূর্ণ বলতে হোল টার্মটার পাওয়ারটা যদি জোড় থাকে, সেক্ষেত্রে কিন্তু চিহ্নটা কিন্তু সেখানে পজিটিভ হবে। আর যদি পাওয়ারটা বিজোড় থাকে, সেক্ষেত্রে চিহ্নটা কি হবে? নেগেটিভ হবে। কারেক্ট। তার মানে এখানে চিহ্নটা কি হবে? পজিটিভ হবে। যদি তাই হয়, তার মানে 1 আর 1 টু দি পাওয়ার 18 মানে কি? ওই 1ই ঘুরে ফিরে। তার মানে ঘুরে ফিরে এখান থেকে আমরা শুধুমাত্র 2 পাইলাম। সিমিলারলি তুমি যদি এটাকে 78তম পদ বের করতে চাও, কিভাবে করবা? তুমি লিখবা জাস্ট খালি 78তম পদ এ আর টু দি পাওয়ার 78 - 1। ওকে, তাহলে এখানে এর মান কত? 2, আর এর মান -1 হোল টু দি পাওয়ার 77। এখানে দেখো 77 একটা পাওয়ার, যেটা কিনা একটা বিজোড় সংখ্যা, তার মানে এখানে কিন্তু মাইনাস চিহ্নটা কিন্তু থেকেই যাবে। আর 1 টু দি পাওয়ার 77 মানে কি? শুধু 1। তার মানে এখানে অ্যানসারটা কি আসবে? -2। তার মানে আমরা বুঝতে পারলাম যে 19তম পদ 2 এবং 78তম পদ -2। তবে এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ না করেও কিছু সূক্ষ্ম বেসিক খাটানোর মাধ্যমেও আমরা এটাকে সলভ করতে পারতাম। এই পুরোটা অঙ্ক না করলেও আমরা পারতাম। সেটাই তোমাকে আমি এখন একটু বোঝাবো যে কিভাবে আমরা আমাদের ট্রিক্সটাকে খাটাতে পারতাম। প্রথমত একটু বোঝার চেষ্টা করতে হবে তোমাকে, খুব ভালো করে খেয়াল করে দেখবা, এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো। যে এই যে ধারাটা আমি দেখতে পাচ্ছি, এই ধারাটাতে
+2 -2 +2 -2 এভাবেই কিন্তু এটা কন্টিনিউয়াসলি আছে। ইন ফিউচারে যদি আমি সামনে লিখি তাহলে আমি কি দেখতে পাবো, এই যে যেমন এরপরটা -2 এরপরটা কি হবে +2, তারপরটা কি হবে -2, তারপরটা কি হবে +2, এভাবেই তো এটা কন্টিনিউয়াসলি রানিং করবে, তাই না? তাহলে প্রথম পদ +2, দ্বিতীয় পদ -2, তৃতীয় পদ +2, চতুর্থ পদ -2। এই ব্যাপারটা কি খেয়াল করে দেখছো তোমরা? হ্যাঁ, এটা আমরা খেয়াল করে দেখছি যে প্রথম পদ +2, দ্বিতীয় পদ -2, তৃতীয় পদ +2, চতুর্থ পদ -2। ওকে ফাইন। তাহলে এখানে কথা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকল জোড় বলতে তো আমি সেকেন্ড এবং ফোর্থ এগুলাকে মিন করছি। সকল জোড় সংখ্যক পদ সবসময় আমরা কি পাচ্ছি -2, কি পাচ্ছি -2। এবং একই সাথে সকল বিজোড় সংখ্যক পদ, তার মানে ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ এই যে পদগুলো আছে এই পদগুলো সর্বদা আমরা কত পাচ্ছি +2। ব্যাপারটা খেয়াল করে দেখলা? আবারও বলতেছি, আমরা ধারাটি থেকে একটু চিন্তা করবো, ধারাটি থেকে দেখে আমাদের এগুলো অঙ্ক করার প্রয়োজন নাই, আমরা খুব বেসিকটা খুব দ্রুত কাজে লাগাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে সকল জোড় বলতে তো 1 3 5 এই কথাগুলো কি বিজোড় না? তার মানে এই বিজোড় সংখ্যক পদগুলো আমরা দেখতে পাচ্ছি সবসময় এই ধারাটার সাপেক্ষে এখানে আছে +2 +2 +2, সবসময় 1 3 5 7 যতই করি না কেন সেখানে +2 +2 +2 করেই পাবো। অপরদিকে যদি আমি জোড় সংখ্যক পদের দিকে ফোকাস করি, তার মানে দ্বিতীয় পদ, চতুর্থ পদ, ষষ্ঠতম পদ, অষ্টমতম পদ এই যে পদগুলো আছে এই পদগুলোতে কিন্তু সর্বদা আমরা -2 -2 -2 করেই পাবো। তার মানে এইখান থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল যে 19 কথাটা খেয়াল করে দেখো, 19 কথাটা জোড় না বিজোড়? অবশ্যই 19 সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পেলাম যে বিজোড় সংখ্যক পদ সবসময় কি হচ্ছে +2, তার মানে 19 সংখ্যক পদও কি হবে +2 হবেই হবে। ইভেন আমরা যখন অঙ্কটাকে যখন করলাম তখনও কিন্তু আমরা সেই +2টাই পাইলাম। এটাই হবে সেই যুক্তি। সেম ভাবে যদি আমাকে 78তম পদের কথা বলা হয়, 78তম পদ, 78 যে সংখ্যাটা 78 যে নাম্বারটা, এই নাম্বারটা একটা জোড় নাম্বার। আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল ধারাটিতে যেখানে যেখানে জোড় ছিল সেখানে কিন্তু আমি কিন্তু সবসময় ওই তম পদটা মানে জোড়তম পদটা সর্বদা -2 পাচ্ছিলাম। তার মানে যেহেতু 78 একটা জোড় সংখ্যা সেহেতু 78তম পদ অবভিয়াসলি আমরা -2 পাবোই পাবো। এবং আমরা শিওর করার জন্য অঙ্কটাকে যখন সলভ করলাম তখন আমরা সেই -2টাই পাইলাম। সো এটাই আসলে টেকনিক যে তুমি কিছু কিছু সময় আছে, কিছু কিছু অবজেক্টিভগুলো আছে যেগুলোকে তুমি সলভ না করেও সেখান থেকে তুমি নিমেষেই অ্যান্সার বের করতে পারবা যদি তোমার মাথায় খুবই সূক্ষ্ম বুদ্ধি থাকে। তবে আমি বারবার বলতেছি, তোমাকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে একবার দুটো করে ব্যাখ্যা দিচ্ছি, যেন এটা চেষ্টা করতেছি যেন মোটামুটি তুমি বিষয়টাকে কাজে লাগাইতে পারো। তবে আমার প্রথম যে অঙ্কগুলো যেটা আমি ম্যাথমেটিক্যাল সলভ করেছি এটা অরিজিনাল সিস্টেম, আর এগুলো হলো টেকনিক, জাস্ট এগুলো টেকনিক খাটাতে পারো তুমি। কারণ অনেক সময় অবজেক্টিভগুলো টেকনিক খাটাতে যে পারে তার অবজেক্টিভ সব থেকে বেশি সংখ্যক রাইট হয়। কেন না? কারণ তোমার জানো একটা লিমিটেড টাইম থাকে, তোমাদের 30 মিনিট থাকে 30টা অবজেক্ট দেখানোর জন্য। সো তুমি যদি এখানে কিছু ট্রিক্স খাটানোর মাধ্যমে এটাকে 20 মিনিটের মধ্যে তুমি যদি অলমোস্ট 22 অবজেক্টিভ কারেক্ট করতে পারো, বাকি তুমি কি বলে এটাকে কিছু বেশি সংখ্যক অবজেক্টিভ কারেক্ট করতে পারো, তাহলে দেখা যাবে কি যে সকল অবজেক্টিভ একটু বেশি কঠিন থাকে সেগুলোর জন্য একটু বেশি সময় নিয়ে একটু ভেবে ভেবে করতে পারবা। যেমন তোমরা জানো যে জ্যামিতির অবজেক্টিভগুলো কিন্তু একটু সময় লাগে বেশি, ওইখানে কিন্তু টাইমটা অনেক বেশি চলে যায়। এই জন্য একটু সাবধান হতে হবে যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। এখন আমরা একটা অবজেক্টিভ দেখব 6 + 12 + a + 48। সেম কোশ্চেন এখানে করা হয়েছে যে a এর মানটা কত। একটা সাধারণভাবে বিষয়টাকে চিন্তা করে দেখো, এর মান কত হইতে পারে। ধরো তোমার কোনো ম্যাথ করতে হবে না, এখানে তো অপশন দেওয়া আছে অবশ্যই, আমি অপশনগুলো তোমাদের একটু বলি। 36 30 24 18 এই অপশন দেওয়া আছে। এখন এখানে এর মান কত হতে পারে চিন্তা করে দেখো। তুমি খেয়াল করে দেখো যে 6 তারপরে কিন্তু ডাবলটা আছে, এক্স্যাক্টলি ডাবল আছে। ডাবল বলতে 12, এরপরে 12 যদি ডাবল করা যায় কত হবে 24, 24 কে ডাবল করলে কত হবে 48। আগে তো অঙ্কটাকে সলভ না করেও কিন্তু বলতে পারলাম যে এর মান হবে 24। এটা হলো চালাকি, কারণ আমরা এই তোমরা তো ছোটবেলায় প্যাটার্নের অঙ্ক করে আসছো, যারা প্যাটার্ন সম্পর্কে ভালো আইডিয়া আছে তাদের আসলে এই টাইপের অবজেক্টিভগুলোকে খুব তারা দ্রুতই সলভ করতে পারে অন্যদের তুলনায়। আচ্ছা, এবার আমরা একটু দেখবো যে এর মান 24 হওয়ার পিছনে আরো কোন কোন যুক্তি থাকতে পারে, বা এটাকে আর কোন কোন ওয়েতে সলভ করার মাধ্যমে আমরা এর মান 24 এ আসতে পারি। ওকে, সো যদি আমি এটাকে অ্যাজ ইউজুয়াল সিস্টেম করি তাহলে আমি দেখতে পারবো যে আমি এর মান পাচ্ছি 6, আর যেহেতু এটা গুণোত্তর ধারা বুঝতেই পারছো, তাহলে এখানে আর এর মান কি হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করলে কত পাবো 2 পাবো। ওকে,
এই যে সংখ্যাটা আছে বা এই যে পদটা আছে, এই পদটা কত নম্বর পদ? তৃতীয় পদ। সো আমি এখান থেকে লিখি থার্ড পদ। সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার 3 - 1, কারেক্ট? তাহলে এখানে তোমরা এর মান কত পাচ্ছ দেখো, 6 ইন্টু আর এর মান 2, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। 2 দুগুণা 4, 4 ছক কত? 24। আমরা কিন্তু এটাকে ম্যাথ সলভ করার মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারলাম এটা 24। অথবা তুমি যদি মনে করো যে ভাই আমি এটাকে এভাবে করে করতে চাই না, অর্থাৎ যদি এমনটা হতো যে সাপোজ তোমাকে এখানে 12 যে পদ, দ্বিতীয় পদ যে 12 সেটাও তোমাকে দেয় নাই, না দিয়ে তারা এখানে এক্স লেখা দিছে, তখন তুমি এটাকে কিভাবে করে এর মান বের করতা অথবা এক্স এর মান বের করতা, কিভাবে করে তখন বের করতা সেটাও বের করা সম্ভব হতো। আমি জাস্ট তোমাকে এটা দেখাচ্ছি, তারা অবজেক্টিভ এটা দেয় নাই, আমি তোমাকে এক্সট্রা ভাবে দেখাচ্ছি এটা, কারণ এগুলো তোমাদের জানাটা দরকার। এগুলো জানতে পারলে অবজেক্টিভ তোমাকে আমি হাজার হাজারটা দেখার কোনো লাভ নাই, কিন্তু যদি বুঝতে পারো একটা, ওই হাজার হাজারটা পারবা। সো এবার কোশ্চেনটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, যেখানে 6 প্লাস এক্স প্লাস এ প্লাস 48, এখান থেকে তোমার ধরো এর মান জানা দরকার, ঠিক আছে? তোমাকে এর মান বের করতে হবে। মনে করো কিভাবে বের করো? প্রথমে তুমি লিখতে পারো এর মান কত? 1, প্রথম পদ যেহেতু এটা, কিন্তু তুমি দ্বিতীয় পদের মান তোমার কাছে আননোন, তৃতীয় পদের মান এটাও আননোন, বাট চতুর্থ পদের মান তোমার কাছে কিন্তু নোন। চতুর্থ পদের মান কত? 48। সো চতুর্থ পদ সমান 48, এটা কারেক্ট। এখন আমরা প্রশ্ন মতে ইউজ করতে পারবো। কিভাবে সেটা? প্রশ্ন মতে চতুর্থ পদের সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার 4 - 1 সমান কত? 48। এটা চতুর্থ পদের মান, এটা চতুর্থতম পদের সূত্র, বুঝতেই পারছো? এ আর টু দি পাওয়ার 4 - 1। তাহলে এখানে এর মান কত আমাদের জানা আছে? এর মান কত জানা আছে আমাদের? 6। আমি এর মান 6 লিখে দিলাম এখানে, আর ওভাবে রাখলাম, আর বিয়োগ করলে কত হবে? 3, 48। এখন এই 6টা গুণা 4 ভাগ করে দিই, তার মানে আর কিউব সমান 48 দ্বারা যদি আমি 6 কে ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা পাবো এখানে 8। তার মানে আর কিউব সমান আমরা এখানে 8 পাইলাম। এখন 8 কে আমরা 2 কিউব লিখতে পারবো। কিউব যদি আমি এখানে তুলে দেই, আর এর মান কত বের হবে? 2 বের হবে। যেহেতু এখানে আর এর মান 2 বের হইছে, সেহেতু তুমি এখান থেকে খুব সহজেই x এর মানও জানতে পারবা, এর মানও জানতে পারবা। কিভাবে সেটা জানতে পারবা? তুমি ধরো এ বের করবা, যেহেতু আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এ কে বের করতে হবে। গুণে দেখো এ কত নাম্বার পদ? 1 2 3, এ কিন্তু 3 নাম্বার পদ। সো তুমি এখান থেকে লেখো থার্ড পদ এ আর টু দি পাওয়ার 3 - 1, যেহেতু গুণোত্তর ধারা এটা। সো এর মান কত? 6, আর এর মান কত? 2, বিয়োগ করলে 2, 2 গুণা 4, 4 ছক কত? 24। তুমি দেখো তুমি তৃতীয় পদ বের করতে পারলা। আবার যদি তোমার কাছে মনে হয় ভাই আমি এক্স এর মান বের করতে চাই, বা তারা চাইছে, তখন তুমি সেটাও করতে পারো। তুমি খালি রাখবে এখানে যেরকম দ্বিতীয় পদ x ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 2 - 1, তাই না? সূত্রটা এর মান কত তুমি জানা আছে তোমার 6, আর এর মান তুমি কত বের করছিলে একটু আগে? 2, আর এখানে বিয়োগ করলে 1, 6 দুগুণা 12। তার মানে তুমি দেখো x এর মান তুমি কিন্তু সেটাও জানতে পারলা। সো দেখো এই একটা অবজেক্ট থেকে আমরা বেশ কিছু বিষয় শিখতে পেলাম যে কিভাবে করে এগুলাকে বের করা সম্ভব। একদম প্রথমে যেটা বলছিলাম সেটা তোমার ছিল এখানে x এর মান তখন দেওয়া ছিল, এবং তখন আমরা ওইটাকে যদি একটু মৌখিকভাবে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি, তখন আমরা বুঝতে পারছিলাম অঙ্কটা করার আগে যেটা 24। তারপর আমরা শিওর হওয়ার জন্য যখন অঙ্কটাকে সলভ করলাম তখন বুঝতে পারলাম 24। অথবা ধরো দ্বিতীয় পদ দেওয়া নাই, তখন আমরা এটাকে সলভ করতে পারবো যে x এর মান কত, ইভেন এর মান কত, সবকিছুই পসিবল। তবে কোনো না কোনো হিন্টস তোমাকে উদ্দীপকে তারা দিবেই, যার মাধ্যমে তুমি সবকিছু বের করতে পারবে। এই বিষয়গুলোই তোমার বুঝতে হবে। একটা ধারা দেখতে পাচ্ছি 1 - 1 + 1 - 1, ওকে? এটা দেখি ওই আগেরটার মতনই মনে হচ্ছে, -1 + 1 - 1 + 1 - 1 দেখলাম। প্রথম 2n পদের সমষ্টি কত? একটু চিন্তা করে দেখো, এই 2n যে কথাটা আছে, এই কথার একটা জোড়। আমি কেন এই কথাটাকে জোড় বললাম? যদি আমি এখানে n এর মান 1 বসাই, সাপোজ যদি এখানে n আমি স্বাভাবিক সংখ্যা 1 বসাই, 2 কে 2 যা একটা জোড় সংখ্যা, 2 বসাই 2 গুণা 4 যা একটা জোড় সংখ্যা, 3 যদি এখানে বসাই 3 গুণা 6 যা একটা জোড় সংখ্যা। n এর যে কোনো স্বাভাবিক মান বসানোর পরে 2n থেকে সেখান থেকে আমরা সর্বোচ্চ জোড় সংখ্যা পাচ্ছি, সেই অনুসারে এটা একটা জোড় বলতে পারি। এই বিষয়টাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে কি বের করতে হবে? 2n পদের সমষ্টি বের করতে হবে। আমরা একটু দেখবো এখান থেকে 2n পদের সমষ্টি কিভাবে বের করা যায়। আমি কিন্তু ঠিক এরকম একটা অবজেক্টিভ একটু আগে করছি, এবং তখন কিন্তু অনেকগুলো ব্যাখ্যা দিছি। সো আমি এটাকে প্রথমে ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করি। সো এর মান 1, আর এর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে -1।
বুঝতেই পারছো? তার মানে আমাকে যেহেতু সমষ্টিটা বের করতে হবে, তাহলে একটু খেয়াল করে রাখবা যে এই যে মানটা আছে এই মানটা কিন্তু 1 এর থেকে ছোট। তোমরা কিন্তু জানো যে সমষ্টি বের করার সময় কিন্তু এই সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই সূত্রটা বের করার সময়, ঠিক আছে? কারণ ছোট বা বড়র উপর ভিত্তি করে কিন্তু সূত্রটা কিন্তু পরিবর্তিত হয়, খেয়াল রাখো বিষয়টা। তার মানে আমি এখন লিখব 2n পদের সমষ্টি। আমরা ঠিক এরকম একটা অবজেক্টিভ করছিলাম একটু আগে, সেটা ছিল তম পদ আর এটা ছিল সমষ্টি, এটাই তাদের মধ্যে পার্থক্য। সো 2n পদের সমষ্টি যদি আমি এখানে লিখি a into 1 minus r to the power n by 1 minus r, যেহেতু r এর মান 1 এর থেকে বড়, দ্যাটস আমি এই সূত্রটা ইউজ করলাম। 1 এর থেকে ছোট, দ্যাটস এই সূত্রটা ইউজ করলাম। যদি বড় হতো তাহলে এর উল্টাটা ইউজ করতাম। আই হোপ তুমি এটা জানো। সো এখানে এর মান কত আছে? 1, লিখে দিলাম 1। ওকে, তাহলে এখানে 1 মাইনাস আর এর মান কত? -1। আর এই যে n ছিল, n বলতে আসলে কত আমি একটু লিখি না, আমি এখন এটা লিখবো। এই n বলতে আসলে কত ছিল আমাদের এখানে? 2n ছিল। আমি একটু লিখে দিচ্ছি 2n, আর r বলতে -1। বুঝতে পারছো? আমরা যখন n লিখতাম তখন কি লিখতাম? 1 r টু দি পাওয়ার n লিখতাম। এখন 2n লিখলে খালি ওই 2n লিখবো। ওকে, তাহলে হয়ে গেল 1। তাহলে এখানে দেখি, কাজ করে দেখি কত আসে। 1 মাইনাস, এই জায়গাটার মধ্যে তোমাকে আমি একটু কাজ করবো। এখানে যখন -1 এর উপর পাওয়ার 2n থাকবে তখন শুধুমাত্র এখানে 1 হবে। কেন, এই বিষয়টা তোমাকে আমি এখন একটু ব্যাখ্যা দিচ্ছি। আর নিচে -1 একটু চিন্তা করে দেখো যে সাপোজ -1 এর উপর পাওয়ার 2 আছে, অ্যানসারটা কত আসবে? 1। -1 এর উপর পাওয়ার 3 আছে, অ্যানসারটা কত আসবে? -1। -1 এর উপর পাওয়ার 4 আছে, অ্যানসারটা কত আসবে? +1। -1 এর উপর পাওয়ারটা 5 আছে, অ্যানসারটা কত আসবে? -1। যা একটু আগে তোমাদের বলছিলাম যে পাওয়ার যদি জোড় থাকে সেই ক্ষেত্রে অ্যানসারটা প্লাস থাকবে, কিন্তু পাওয়ার যদি বিজোড় থাকে সেক্ষেত্রে অ্যানসারটা মাইনাস থাকবে। তার মানে তুমি একটু আগে স্বীকার করছো যে 2n যে সংখ্যাটা বা 2n যে পাওয়ারটা, এটা একটা জোড় পাওয়ার। সেহেতু কিন্তু -1 কিন্তু থাকবে না, সেখানে শুধুমাত্র +1 থাকবে। ব্র্যাকেট আমি ওভাবে রাখলাম তোমাদের বোঝানোর জন্য, কিন্তু এখানে কিন্তু +1 থাকবে। তাহলে এখানে যদি আমি কাজ করি তাহলে 1 1 আর একার একে 2, এখানে বিয়োগ করলে 0, 1 × 0/2, সেই ঘুরে ফিরে 0/2, তার মানে 0 পাইলাম। তার মানে এই পদের সমষ্টির মানটা কত আসবে এখান থেকে? আমাদের 0। এটা আমাদের অপশনে দেওয়া ছিল, সি নাম্বার অপশনে দেওয়া ছিল, এটা কারেক্ট। সো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো, তোমরা কিভাবে করে এটা বুঝতে পারবা। তবে যদি এখানে 2n কথাটা না বইলা তারা যদি এখানে বলতো, সাপোজ তারা যদি এখানে 2n কথাটা না বলে তারা যদি এখানে বলে দিত 2n + 1 পদের সমষ্টি নির্ণয় করো, তখন কি হইতো? সবই ঠিক থাকতো, কিন্তু একটু পার্থক্য আসতো। কোথায়? দেখো, খুব ভালো করে দেখবা। পার্থক্যটা মূলত 2n + 1 এখানে আসতো, 2n + 1 পার্থক্যটা এখানে আসতো, যার কারণে পুরো রেজাল্টটাই পার্থক্য চলে আসতো। কেন? এই যে 2n + 1, খুব ভালো করে দেখো, n এর মান যদি এখানে 1 বসা, দেখো কি আসে? 2 × 1 + 1, 2 এর কত? 3, যা একটা বিজোড় সংখ্যা। 2 বসাও n এর মান, 2 × 2 + 1, 2 × 4 কত? 5, যা একটা বিজোড় সংখ্যা। 3 বসাও, 2 × 3 + 1, 3 × 6 কত? 7, যা একটা বিজোড় সংখ্যা। তার মানে তুমি কনফার্ম যে 2n + 1 যে কথাটা আছে এই কথাটা একটা বিজোড় সংখ্যা। তার মানে যদি বিজোড় সংখ্যা থাকে, আমরা কিন্তু একটু দেখাইছিলাম যে -1 এর উপর পাওয়ার বা যে কোনো ঋণাত্মক সংখ্যা এর উপর হোল পাওয়ারটা যদি ঋণাত্মক থেকে থাকে, মানে বিজোড় থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাস থেকেই যায়, কিন্তু জোড় থাকলে চিহ্নটা প্লাস আসে। তার মানে এখানে যে চিহ্নটা থাকবে এই ব্র্যাকেটের ভিতরে, এই চিহ্নটা কি আসবে? খুব ভালো করে দেখো, মাইনাস থাকবে। তাহলে মাইনাসে মাইনাসে এখানে হবে +1, তাহলে এখানে এইটুকুর মধ্যে জাস্ট খালি পার্থক্যটা চলে আসবে, তার মানে 2/2, তার মানে অ্যান্সার তখন 1 আসবে, তখন কিন্তু আর 0 আসবে না। বুঝতে পারছো? এখান থেকে একটা ট্রিক্স হলো তোমাদেরকে আমি যেটা বলবো, যে এই টাইপের যে অবজেক্টিভগুলো আছে, এই টাইপের যেগুলো আছে মানে +1 -1 -1 +1, মানে সিরিয়াল যেটা ঠিক থাকে, এই টাইপের অবজেক্টগুলো থেকে যদি পাওয়ারটা যদি জোড় দেখো, সেক্ষেত্রে তোমার অ্যান্সার 0। পাওয়ারটা বিজোড় দেখলে সেক্ষেত্রে অ্যান্সারটা তোমার কত? অলওয়েজ কিন্তু তোমার 1 থাকবে। তারপর তুমি যদি তোমার কনফিউশন থাকে, তুমি বিষয়টাকে অবশ্যই করবে, কারণ আমি চাই সবসময় তোমরা মতো এটাকে অঙ্ক করে দেখো যেটা আসলে অ্যান্সারটা কত। কিন্তু অবজেক্টিভের সময় অনেক সময় থাকে না, মেনটেন করা যায় না টাইমটাকে, তো সেক্ষেত্রে তোমরা ট্রিক্সটাকে কাজে লাগাতে পারো। যদি এখানে 2n + 1 না থাকে, 2n + 8 থাকতো, 2n + 8ও কিন্তু একটা জোড়। কেন? কারণ তুমি একটু চিন্তা করে দেখো, যদি তুমি এখানে 8 লেখো তাহলে কত হবে? 8 এবং 2 কত? 10। এখানে কত হবে? 2 × 4, আর 8 কত? 12। সব ক্ষেত্রে তুমি কিন্তু জোড় পাচ্ছ। এখানে যদি তুমি 8 লেখো, 2 × 6 আর 8 কত? 14। তার মানে তুমি যখন এখানে 2n + 8 কল্পনা করবা, তখন কিন্তু তোমাকে কিন্তু আবার সেই অ্যান্সারটা কিন্তু 0 চলে আসবে। আবার যদি তুমি এখানে 2n + 19 কল্পনা করো,
তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যান্সারটা আবার ওই 1 চলে আসবে। মানে সবসময় খেয়াল রাখবা জোর থাকলে অ্যান্সার 0, বিজোড় থাকলে অ্যান্সারটা 1। তারপরও তোমরা এটাকে জেনুইন ভাবে এটাকে করবা, করে দেখবা যে তোমার আসলে অ্যান্সারটা কত আসে, সেক্ষেত্রে তোমার সবসময় সেফ থাকবে না। ওকে, আর কিছু অবজেক্টিভ করা যায়। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এই অবজেক্টিভটা তোমরা হয়তো ক্লাস 8এও পড়ছো। এটা তোমরা ক্লাস 8 এর সূত্রের মাধ্যমে পড়ছিলা যে কি বলে সূত্রটাকে, প্রথম পদ প্লাস শেষ পদ এর পুরাটার সাথে পদ সংখ্যা গুণ ভাগ 2, এরকম একটা লাইন ছিল। আমি ওই 8 এর লাইনটাকে ইউজ না করতে পারলেও আমি তোমাকে এখন একটা সিস্টেম দেখাই দেব, খুব ভালো কাজে লাগে এই সিস্টেমটা। একই সাথে আমি কয়েকটা বিষয় এখন একটু দেখাই দেব। 1 প্লাস 2 প্লাস n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। এইটি সিস্টেম তোমাকে ফলো করতে হবে না, এটা তুমি ফলো করে করতে পারবা। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। আর যেটা ওই বিজোড়েরটা যেটা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 n ইকুয়াল টু n স্কয়ার। এই চারটা লাইন তোমার ঘুরে ফিরে অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। যদিও এই চারটা লাইনকে কিন্তু আমরা সলভ করতে পারি কিভাবে করে, ওই এটাকে যেরকম প্রথমেই আমি দেখাইছিলাম যে এটা সমান কেন n স্কয়ার, ওই একই সিস্টেমে তুমি সবাইকে করতে পারবা, ঠিক আছে? সেখান থেকে তুমি এটা বের করতে পারবো, এটা বের করতে পারবো, এটা বের করতে পারবা। কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি ঝামেলাজনক হয়ে যায়, এজন্য আমরা এগুলোকে বাধ্য হয়ে এক প্রকার সূত্রের মধ্যে করে মেমোরাইজ করার চেষ্টা করি। তবে তুমি এগুলোকে না করলেও পারো, যেটা তোমার খুশি। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে 1 প্লাস 2 প্লাস 3 এটা হলো একটা স্বাভাবিক সংখ্যার সিরিয়াল, এবং এখানে যদি n এর মান আমি যদি এখানে 100 বসাই, যেহেতু তারা আমাকে বলছে যে কোথায় বলছে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, ঠিক আছে? তখন কিন্তু আমি যখন এখানে n এর মান 100 কল্পনা করব, তখন আমি শুধু এই সূত্রটার মধ্যে যেখানে n আছে সেখানে খালি আমি 100 লিখে দেব। লাইনটা হবে 100 প্লাস 1/2, দেন অ্যান্সারটা যা আসবে তাই অ্যান্সারটা 50-50 আসবে। এটা আমি জানি, কারণ এটা আসলে একটা কমন অবজেক্টিভ এর জন্য। 100 প্লাস 1/2 50-50 মানে 5050 আসতেছে এখানে কনসেপ্টটা। সো আমরা কিন্তু সহজেই কিন্তু স্বাভাবিক সংখ্যা বের করতে পারলাম। যদি তোমার এখানে 101 থাকতো তাহলে বের করতে পারতাম না, সেটাও বের করতে পারতাম। খালি সেখানে আমরা এই যেখানে 100 লিখছি সেখানে খালি কি লিখবো, 101 লিখবো। দেখো 101 লিখবো, তাহলে অ্যান্সারটা কত আসবে, 51 মানে 5151 আসবে। যদি এখানে 189 থাকতো, বললো যে প্রথম n সংখ্যক 189 পদের সমষ্টি বের করো, তখন খালি কি লিখবো, n এর জায়গায় খালি আমি কি লিখবো, মানে 100 এর জায়গায় আমি কি লিখবো, 189 লিখবো। এই সূত্রের মধ্যে প্ল্যানিংটা বুঝতে পারছো? এই সিস্টেমে তুমি এই লাইনটা থেকে অনেক রকম অবজেক্টিভ ঘুরে ফিরে অনেক রকম অবজেক্টিভ আসে। স্টুডেন্টরা কিন্তু এক প্রকার কনফিউজড হয়ে যায়, অনেকেই আছে যেটাকে কিন্তু ওই জেনুইন ভাবে যেভাবে অঙ্কটাকে আমরা করি সেভাবে করে সলভ করে, ওইভাবে করে করলেও তুমি অ্যান্সারটা সেম পাবা, কোনো সন্দেহ নাই। কিন্তু ওইভাবে করে করতে গেলে তোমার টাইমটা একটু বেশি চলে যেতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? যেখানে তুমি একটা লাইনে খুব সহজে খুব শর্টকাটে তুমি খুব দ্রুত করে সলভ করতে পারছো, সেক্ষেত্রে তুমি ওইভাবে সলভ করতে পারো, বাট ব্যাপারটা তোমার নিজের কাছে তুমি টাইম ম্যানেজ করতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো, 1 নাম্বার লাইন থেকে যত রকম অবজেক্টিভ আসে না কেন সেটা তোমরা করতে পারবে। তোমরা আসলে এই সূত্রই পড়ছিলা, ওই যেটা বললাম একটু আগে, যে প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু পদ সংখ্যা, মানে টোটালটার গুণফলের সাথে পদ সংখ্যা বাই n, ওইটাকে আমরা আসলে বলি n ইনটু n প্লাস 1/2। ওকে, সো হয়ে গেল। এখন যদি 2 নাম্বার সূত্রটার কথা বলা হয়, এই সূত্রটা আসলে বেশিরভাগ সময় যেভাবে দেখা যায় যে অঙ্কগুলোর মধ্যে, তার আমি একটু নমুনা দেখাই তোমাকে। লেখা থাকে এরকম 1 প্লাস 4 প্লাস 9 প্লাস এখানে মনে করো তোমার লেখা থাকে 12, তারপরে অ্যান্সারটা বের করতে বলে। 12 না, এটা 144 লেখা যায়। হ্যাঁ, দেন তোমাকে এখান থেকে অ্যান্সারটা বের করতে বলছে। তখন তুমি এখান থেকে কিভাবে অ্যান্সারটা বের করবে একটু চিন্তা করে দেখো। তোমার কাছে কেন যেন মনে হবে যে এই লাইনটা আর এই লাইনটা প্রায় সেম, আসলেই সেম। দেখো 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, n স্কয়ার 140, তার মানে কত স্কয়ার 140, 12 স্কয়ার। তার মানে এখানে n এর পরিবর্তে আমরা কত কল্পনা করতে পারি, এখানে 12 স্কয়ার কল্পনা করতে পারি। যদি তোমাকে এখান থেকে এখন সমষ্টি বের করতে বলা হয়, তুমি সেটাও পারবা। কিভাবে? তুমি তোমার সূত্র তুমি জানো, n ইনটু n প্লাস 1 2n প্লাস 1/6, তার মানে n কত, 12 প্লাস 1
2 ইন্টু 12 প্লাস 1/6, দেন এটাকে কাজ করলে যা আসবে তাই হলো এই টোটালটার সমষ্টি। এভাবে কিন্তু অবজেক্টিভগুলো তুমি পাবা, ঠিক আছে? আমি তোমাকে এখনই সবগুলো আলোচনা করে দিচ্ছি একসাথে। আবার যদি তোমার এখানে 140 না থাকে, যদি অন্য কিছু থাকতো তুমি সেভাবে করে সেটাকে করতে পারতা। ধরো এখানে 140 নাই, কিন্তু এমন একটা সংখ্যা আছে যাকে তুমি বুঝতে পারো। ব্যাপারটা কিরকম আমি তোমাকে একটু বলি। সাপোজ এখানে মনে করো আছে 4/5 আছে, একটা ঝামেলাজনক একটা সংখ্যা তোমাকে দিয়ে দিছে, তুমি সেটাও কিন্তু সহজে তখন সলভ করতে পারবে। আমি জাস্ট এটা কল্পনায় তোমাকে দেখাচ্ছি। বা 4/5 না 80 দিয়ে দিই, 80 আছে, দেন তোমাকে এটা বের করতে বলছে। এখন এটা তুমি কিভাবে করে বের করতে পারবা? সেটাও করতে পারবে, কারণ তুমি চিন্তা করে দেখো 80 কে রুট করলে 4/5 পাওয়া যায়। তো তুমি এটাকে কিন্তু লিখতে পারবা 4/5 হোল স্কয়ার। তাহলে তুমি n এর মান কত পাচ্ছ? n স্কয়ার, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার ডট ডট n স্কয়ার। n কত পাচ্ছ? 4/5 হোল স্কয়ার। তো তুমি খালি যদি এখান থেকে ওই 4/5 মানে n * n + 1 2n + 1/6 সূত্রটা ইউজ করো, তাহলে তুমি কিন্তু এখান থেকে মানটা পেয়ে গেলে। সো আর কি তোমাকে আমি এটা থেকে এটা বুঝাতে চাচ্ছিলাম যে তুমি এই সূত্রগুলো যদি মাথায় রাখতে পারো, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে তোমার অঙ্কগুলো খুব দ্রুত হয়ে যাবে, তোমার প্যাচটা কম হবে, তুমি খুব কম টাইমের মধ্যে অঙ্কটাকে শেষ করে ফেলতে পারবে। আর যদি সেটা পছন্দ তোমার না হয়, সেক্ষেত্রে তুমি তোমার অ্যাজ ইউজুয়াল যে তোমার যে ধারা অনুসারে সেই সূত্রটা ফেলে তুমি সেটাকে সলভ করতে পারো, যেভাবে তোমার কাছে খুশি। একই রকম তুমি ঘনটা বের করতে পারবে। এখানে তোমার ধরো একটা 1 কিউ, এখানে 1 আছে, এখানে 8 আছে, এখানে 27 আছে, আবার এখানে মনে করো তোমার এমন একটা নাম্বার লেখা আছে, ধরো এখানে 729 আছে, বা এমন একটা সংখ্যা আছে যেটাকে কিউব করা যায়, ঠিক আছে? সো তখন তোমাকে সমষ্টি বের করতে বলছে, তুমি জাস্ট খালি ওই সংখ্যাটাকে কিউবের মতো করে লিখে তারপরে ওইটাকে n বিবেচনা করে সূত্রের মধ্যে n * n + 1/2 হোল স্কয়ারের মধ্যে মান বসিয়ে দিবা, তোমার অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে। এগুলা আমরা দেখবো কিছু, কারণ এগুলো আমাদের অবজেক্টিভের মধ্যে মাঝে মাঝে আসে। এরপর একটা লাইন তোমাদের দেখাবো। এই লাইনটা আসলে খুবই মজার একটা লাইন। একটা ধারা দেওয়া আছে, ধারাটি বলছে যে গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোন শর্তটি সঠিক? ধারাটি এরকম p + q + r + s। এখান থেকে আমি আরেকটা বিষয় দেখাবো একসাথে। এটা একটা গুণোত্তর ধারা, তারা কিন্তু বলে দিছে, তারা বলে না এটা সমান্তর, তারা বিষয়ে বলে দিছে গুণোত্তর ধারা, কারণ এটা দেখে বোঝার উপায় নাই যে এটা সমান্তর নাকি গুণোত্তর। এই জন্য স্পেসিফিক ভাবে তারা বলে দিছে যদি এটা গুণোত্তর ধারা হয়, যদি এটা গুণোত্তর ধারা হয় তাহলে এখান থেকে কোন শর্তটাকে আমরা সঠিক বলতে পারবো। ওকে, এখন যদি গুণোত্তর ধারা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে গুণোত্তর ধারাতে সবসময় কি হয়, যে পরবর্তী পদ ভাগ কি তার পূর্ববর্তী পদ, এরকমটা না ব্যাপারটা। তাহলে কিউ ভাগ কি, কিউ ভাগ পি। একই রকম ভাবে আর ভাগ কি, কিউ। একই রকম ভাবে এস ভাগ কি, আর। আশা করি বুঝতে পারছো। যদি তোমার এখানে জেড থাকতো সাপোজ, তাহলে আমি কি লিখতাম, জেড ভাগ এস। যদি আরো কিছু থাকতো পি কিউ আর মানে কি বলে এটাকে এম এন ও পি যদি থাকতো, আচ্ছা এম এন ও থাকতো, কারণ আমি তো এখানে পি দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা সবসময় লিখতাম যে দ্বিতীয়টা ভাগ আর আগেরটা, এবং একই রকম যে তৃতীয়টা ভাগ দ্বিতীয়টা, চতুর্থটা ভাগ তৃতীয়টা, আর পঞ্চমটা ভাগ চতুর্থটা। সবসময় যে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। তার মানে লাইনটা কি দাঁড়াইলো যে কিউ বাই পি ইকুয়াল টু আর বাই কিউ ইকুয়াল টু এস বাই আর। বুঝতে পারছো? এখন এখান থেকে ধরো আমি জাস্ট এইটুকু নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে এইটুকু নিয়ে আমি চিন্তা করি, যখন আমি করবো, তখন কোনাকুনি যখন আমি গুণ করবো, তখন আমি এখানে পাবো কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর। তার মানে কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, এই কথাটাও কিন্তু এই লাইনটা যদি গুণোত্তর ধারা হয়ে থাকে তার সাথে কিন্তু যুক্তিযুক্ত। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ কন্ডিশনগুলো এরকম থাকে, যেমন আমি এখান থেকে যে অবজেক্টিভ আমি দিলাম তোমাকে, সেই অবজেক্টিভের মধ্যে অপশনটা ছিল যে কিউ মাইনাস পি ইকুয়াল টু এস মাইনাস আর, এটা হবে না। এখন হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর, এটাও হবে না, কারণ পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর হয় না, বরং কিউ বাই পি ইকুয়াল টু এস বাই আর হয়। তো তাদের এই অপশনটা কারেক্ট না। যদি তারা বলতো যে কিউ বাই পি ইকুয়াল টু এস বাই আর, তাহলে বলতাম, কিন্তু তারা বলতেছে পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর, তার মানে এই অপশনটা কারেক্ট না। এই জন্য এই বেসিকটাকে যদি জানতে পারো তুমি, তাহলে এরকম অবজেক্টিভ যেগুলো পাবা সেগুলোকে খুব সহজেই আশা করি সলভ করতে পারবা। এরপর দেখা যাক আরো কি কি অবজেক্টিভ আমাদের জন্য অপেক্ষা করছে।
একটা ভগ্নাংশ দেওয়া আছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। একটা ভগ্নাংশ নেওয়ার একটা ধারা দেওয়া আছে, এর সপ্তম পদ বের করতে বলছে। ম্যাথ করে সলভ করতে পারো, মুখে মুখেও সলভ করতে পারো তুমি এটাকে। কিভাবে ম্যাথ করে সলভ করতে পারো আমি সেটা আগে দেখাই। যেহেতু গুণোত্তর ধারা, প্রত্যেক পদের সাথে পার্থক্য সেম নয়, গুণাকারে বাড়ছে, তাহলে এখানে এর মান কত 1/2, আর এর মান কত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই না? 1/4 1/2, 1/4 ইন্টু 2/1, কাটাকাটি করলে কত হবে 1/2 আসবে। ওকে, কততম পদ বের করতে হবে? সপ্তমতম পদ বের করতে হবে। আমরা লিখি 7th পদ a r টু দি পাওয়ার 7 - 1, কারেক্ট। এর মান কত আমাদের হাফ, আর এর মান কত হাফ টু দি পাওয়ার বিয়োগ করলে 6, 1/2, আর আমরা জানি টু দি পাওয়ার 6 মানে কত 64, আর 64 দুগুণে কত 128, তার মানে অ্যান্সারটা কত আসবে 128। এটাকে আমরা যখন অঙ্ক করলাম তখন বুঝতে পারলাম, তবে এটাকে আমি থাকলে এটা অঙ্ক করতাম না, মুখে মুখেই সলভ করে ফেলতাম। কিভাবে একটু চিন্তা করে দেখো যে আমার চিন্তাটা কেমনটা ছিল তখন যদি আমি থাকতাম এই ক্ষেত্রে। 1/2 এটাকে টু দি পাওয়ার 1 লেখা যায়, 4 কে 2 স্কয়ার লেখা যায়, 8 কে 2 কিউব লেখা যায়। কি বলছে তারা? সপ্তমতম পদ বলছে। প্রথমটাতে যদি টু দি পাওয়ার 1 থাকে, সপ্তমটাতে কি থাকবে 1/2 টু দি পাওয়ার 7 থাকবে, কোনো সন্দেহ আছে? দশমটাতে কি হবে 1/2 টু দি পাওয়ার 10 থাকবে। বিষমতম পদ, আচ্ছা বিষম না কি বলে এটা, আচ্ছা 20তম পদ, সেক্ষেত্রে কি হবে 1/2 টু দি পাওয়ার 20 হবে। বুঝতে পারছো? দরকার কি অঙ্ক করা, মুখেই সলভ করতে পারবো। আর টু দি পাওয়ার 7 মানে কত 128, হয়ে গেল। সো খুবই মজার বিষয় এগুলো, তুমি যেভাবে করে খাটাতে পারো ট্রিক্সটাকে। তবে এই সুযোগটা তুমি আবার সব অঙ্কতে পাবা না, ঠিক আছে? মানে অঙ্কের সিচুয়েশন দেখে বা সংখ্যাটা দেখে বা ভাবভঙ্গি দেখে তোমাকে আসলে ইনস্ট্যান্ট সূত্র ফেলা আইডিয়াটা মাথায় আনতে হবে। আর তা না হলে তোমাকে অ্যাজ ইউজুয়াল সিস্টেমে তোমাকে ম্যাথ করতে হবে, দেন তোমাকে অ্যান্সারটা বের করতে হবে, দেন তোমাকে অপশন বর্ড করতে হবে। সো আশা করি বুঝতে পারছো এটা। এরপরে একটা যদি এরকম একটা অবজেক্টিভ করলামই আমি, একটা ধারা দিয়েছে, সেখান থেকে একটা কোশ্চেন করছেন, দেখি এটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি। এগুলো পারবো অবশ্য তোমরা, কারণ মূল যে বিষয়গুলো তা প্রায় দেখানো হয়েছে। এখন শুধু এগুলোরই কিছু প্র্যাকটিস টাইপের অবজেক্টিভগুলো। 7 + 3 + 19 + 25, 7 + 13 + 19 + 25, একটা ধারা। হ্যাঁ, এখানে যেটা বলছে ধারাটির 15তম পদ বের করো, এটা খুব বেশি কঠিন কিছু না, 15তম পদ তোমাকে বের করতে হবে। এই ধারাটা দেখে কি মনে হচ্ছে এটা সমান্তর ধারা হতে পারে? কেন? আমরা যদি 13 থেকে এটা বিয়োগ করি কত পাবো 6, 13 - 7 6 পাচ্ছি, আর যদি 19 থেকে 13 বাদ দিই 6 পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক পদের সাথে প্রত্যেক পদের পার্থক্য কিন্তু 6, তার মানে এটা একটা সমান্তর ধারা। সো যেহেতু আমাদের এখান থেকে তারা বের করতে বলছিল অপশনটার মধ্যে 15তম পদ বের করো, সেহেতু আমরা কিভাবে বের করতে পারি? এর মান 7, ডির মান 13 - 7 = 6, 15তম পদ। সূত্রটা কি হবে দেখো দেখি, a + 15 - 1 * d, কারণ এটা একটা সমান্তর ধারা, এর জন্য আমরা সমান্তর ধারার অনুপাতে সূত্রটা কিন্তু ইউজ করব। ওকে, সো এর মান কত 7, 14, ডির মান কত 6, দেন আমার এখানে যা আসবে তাই आंसर। এই অঙ্কগুলোকে তুমি আবার ওই রকম সিস্টেম খাটিয়ে সহজে সলভ করতে পারো না। आंसर 91, হ্যাঁ 91, অপশন এ নাম্বার কারেক্ট। এখান থেকে তোমাকে যদি বলছে তারা 20তম পদের সমষ্টি বের করে, সেটা পারবে না? সেটাও পারবে। সমান্তর ধারা যেহেতু, এখানে শুধুমাত্র তুমি 20 পদের সমষ্টির সূত্র যেটা সেটা ইউজ করবা, তুমি খুব সহজে করতে পারবা। (20/2) 2a + 20 - 1 * d, এটাই না? ভাগ করলে 10, এর মান কত বলো 7, 19, ডি এর মান কত 6, তারপর এখানে পুরোটা কাজ করব, যা আসবে তাই आंसर। ওকে, এরপর আমরা একটা অবজেক্টিভ দেখব। এই অবজেক্টিভের মধ্যে তারা বলছে যে ওই যে বহুপদী টাইপের যে অবজেক্টিভগুলো থাকে, এটা হবে সেই অবজেক্টিভটা। দেখব এখান থেকে কিভাবে কি করা যায়। বলছে n belongs to n এর জন্য
কোন কোন বাক্য সঠিক? তিনটা বাক্য দেওয়া আছে। summation n equal to summation n square equal to summation n cube equal to n square plus n 1/6 n plus 1 n plus 2 n square plus 2n plus 1/4। ওকে, অপশনে দেওয়া আছে 1 ও 2 1 ও 3 1 2 3 2 ও 3 এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা দেখতে হবে যে এখান থেকে কোন কোন শর্তগুলো কারেক্ট এবং সেটা কেন কারেক্ট এবং সেটা কোনটা কেন ভুল। ওকে, সো আমরা এটা ট্রাই করব। n belongs to n বলতে বুঝতেই পারছি যে n এর মান যদি স্বাভাবিক সংখ্যাকে ফলো করে সেই ক্ষেত্রে এই যে চিহ্নটা তোমরা জানো, এই চিহ্নটার নাম কি? সামেশন। সামেশন শব্দের অর্থ কি? সমষ্টি বা যোগফল, তাই তো? সামেশন n বলতে কি বোঝায়? n সংখ্যক পদের যোগফল। সামেশন n স্কয়ার বলতে কি বোঝায় বলো? সামেশন n স্কয়ার বলতে বোঝায় যে n সংখ্যক পদের বর্গের সমষ্টি। সামেশন n কিউব বলতে কি বোঝায়? n সংখ্যক পদের ঘনের সমষ্টি অর্থাৎ কিউবের সমষ্টি। সো কথাটা হলো, আমরা যে একটু আগে তোমাদের কিছু সূত্র লিখে দিয়েছিলাম, আমরা দেখব যে সেই সূত্রগুলাই কি আসলে এই তিনটা, নাকি অন্য কোনো কিছু, নাকি কোনো সমস্যা আছে, নাকি কোনো প্যাচ আছে, এগুলো একটু খোঁজার চেষ্টা করব। আমরা লিখে দিয়েছিলাম 1 + 2 + 3 n equal to n plus 1/2। এটা তো মনে আছে, স্বাভাবিক সংখ্যার অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে, আচ্ছা আমি এখানে 2 লিখতে খেয়াল ছিল না, এইটা এবং এটার মধ্যে কি তোমার কোনো পার্থক্য আছে? দেখো দেখি, নাই। কেন? কারণ n আর n গুণ করলে n স্কয়ার আর n কে n, তার মানে আমি বলতেই পারি যে প্রথম যে শর্তটা ছিল এই শর্তটা কারেক্ট, কোনো সন্দেহ নেই। বুঝতে পারছি? এবার যদি এখানে দ্বিতীয় শর্তের কথাটা আসে, n স্কয়ার এরকমটা ছিল, ওখানে আমি লিখে দিয়েছিলাম n plus 1 2n plus 1/6। লাইনটা এরকম ছিল, মনে করে দেখো। এই লাইনটা, সেকেন্ড লাইনটা আর এটা কিছুটা দেখতে সেম হইলেও পুরোপুরি কিন্তু না, সাবধান। খেয়াল করে দেখো, এখানে আছে n 1/6 তো আছে, হ্যাঁ 1/6 এখানেও আছে, এখানেও আছে, n plus 1 আছে, কিন্তু এখানে আছে n plus 2, বাট আমাদের সূত্রের মধ্যে কি ছিল? 2n plus 1। তাহলে কি 2 নম্বর অপশনটা কি আমাদের মূল সূত্রের সাথে ম্যাচ করতেছে? করতেছে না, তার মানে 2 নম্বর অপশনটা কিন্তু সঠিক নয়। এবার আমাদের ট্রাই করতে হবে যে 3 নম্বর অপশনটা এটা সঠিক কিনা, কারণ এই টাইপের অবজেক্টগুলোর কথা তোমাকে আমি বলতাম যে এই টাইপের অবজেক্টগুলো একটু সময় বেশি চলে যায় এগুলোকে সলভ করতে গেলে, কারণ প্রত্যেকটা অপশন করে ভাবতে হয়। তখন যদি আমি কিউবের কথা বলি, 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 প্লাস n কিউব, লাইনটা কি ছিল? লিখে দিয়েছিলাম, মনে করে দেখো, n plus 1/2 হোল স্কয়ার। সো এই লাইন এবং এই লাইনের মধ্যে একটা তফাৎ কি, যেখানে হোল স্কয়ার না এখানে হোল স্কয়ার আছে, তার মানে নিশ্চয়ই আমাকে এই হোল স্কয়ারটাকে কাজ করার ফলে হয়তো এটা পেতে পারি, নাও পেতে পারি, দেখি না পাই কিনা। যদি হোল স্কয়ারটা সবার উপরে আছে, n স্কয়ার n plus 1 হোল স্কয়ার আর 2 স্কয়ার মানে কত? 4। এখন এইটাকে নিয়ে যদি আমি আরেকটু কাজ করি, n স্কয়ার থাকলো, ভেতরে সূত্র পড়ে a plus b হোল স্কয়ার, তার মানে এখানে পাচ্ছি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে 4 ছিল থাকলো। এবার দেখো দেখি এইটা এবং এই 3 নাম্বার লাইনটা একদম মিলে গেছে না, তার মানে 3 নাম্বার অপশনটা কিন্তু রাইট। সো এইভাবে আসলে তোমাকে একটু ট্রিক্স খাটানোর মাধ্যমে বুঝতে হবে যে কোন কোন বাক্যগুলোকে আমরা সত্য বলবো আর কোন কোন বাক্যগুলোকে আমরা মিথ্যা বলবো। সো এই অপশনটার মধ্যে কিন্তু 1 এবং 3 কারেক্ট, 2 নাম্বার কিন্তু কারেক্ট নয়। আশা করি বুঝতে পারছো কেন কারেক্ট নয়, কিভাবে কারেক্ট হলো সব। এবার আমরা একটা লগের একটা ধারা দেখব। মূল যে কোশ্চেনটা সেটা হলো log 2 log 4 log 8। ওকে, আর কন্টেক্সট ধারা দিয়েছে, সাধারণ অন্তর বের করতে বলছে। সাধারণ অন্তর বলতে যেহেতু এটা কোন ধরনের ধারা, অনেকেই প্রশ্ন করে ফেললা, ভাই এটা তো সমান্তর ধারা, ভাই এটা তো গুণোত্তর ধারা। আসলে কোন ধরনের ধারা? কিছু স্টুডেন্ট ভাববে এটা গুণোত্তর ধারা এই কারণেই, এটা 2
এটাকে 2 স্কয়ার লেখা আছে, এখানে 2 কিউব লেখা আছে, তার মানে ভাই এটা তো মানে গুণাকারে বাড়তেছে। সো আমি কনফার্ম ভাই এটা একটা গুণোত্তর ধারা। তারাই ভুল কেন? কারণ এটা একটা গুণোত্তর ধারা নয়, বরং এটা একটা সমান্তর ধারা। আমি তোমাকে যুক্তি দিচ্ছি যে কেন আমরা এটাকে একটা গুণোত্তর ধারা বলতেছি না। আমি বলতেছি তোমাদেরকে ধারাটা চিনতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ধারাটা চিনতে না পারলে ওই রিলেটেড কোনো সূত্রই ফেলতে পারবো না, ইভেন কোনো মানই বের করতে পারবো না। এই জন্য ধারাটা চেনা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রশ্ন হলো এটাকে আমরা সমান্তর ধারা কেন বলছি না গুণ ধারা কেন বলছি? যদি এরকমটা হতো যে লগ না থাকতো, লগ না থেকে যদি এরকম থাকতো 2 + 4 + 8, তখন সেক্ষেত্রে আমরা এটাকে কখনোই আর সমান্তর বলতাম না, বরং তখন সেটাকে গুণোত্তর বলতাম। কেন? কারণ এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব বা 2 টু দি পাওয়ার 4 অর সামথিং। সো গুণাকারে বাড়ছে, সেই অনুসারে আমরা বলতে পারি এটা একটা গুণোত্তর ধারা। কখন? যখন লগ থাকবে না। বাট যখন লগ থাকবে তখন কি দোষ হয়ে গেল যার কারণে এটাকে আমরা গুণোত্তর ধারা বলতে পারতাছি না, বরং এটাকে আমরা সমান্তর ধারা বলতেছি। কেন? কি কারণটা হলো? সেই কারণটা এখন আমরা একটু জানবো। তোমরা জানো যে লগের যে ধর্মটা বা লগের যে সূত্রটা আছে, আমরা জানি যে লগ এ প্লাস লগ বি, লগ এ ডট বি মানে এ গুণ বি, আর লগ এ মাইনাস লগ বি সূত্রটা কি? লগ এ মাইনাস বি। ব্যাপারটা এরকমটা না? তোমাদের সূত্র তোমরা পড়েই আসছো, আমি একটু লিখে দিই, তোমাদের মনে করে দিই। লগ এ প্লাস লগ বি, এর সূত্রটা কি ছিল? লগ এ ডট বি। আর লাইন পড়ছিলাম আমরা লগ এর সূত্রটা লগ এ মাইনাস লগ বি, এটা লগের জেনারেল ইকুয়েশন, লগ এ ভাগ বি। এটা মনে আছে যে লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। দেখো আমি এই ক্ষেত্রে এই লাইনটাকে কিভাবে এখন সমান্তর ধারা বলে এটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। দেখা যাক, যে দেখে মনে হচ্ছে গুণোত্তর, বাট এটা আসলে সমান্তর কেন? তার মূল কারণটা এরকম, আমরা কিন্তু এই লাইনটাকে একটু কাজ করতে পারি। কিভাবে? আমরা জানি যে যেটা আমরা এটাকে বিবেচনা করি সমান্তর ধারা, সাপোজ আমি এখানে কল্পনা করে নিলাম সমান্তর ধারা। সমান্তর ধারা হতে হলে কি হতে হবে? যে প্রত্যেক পদের পার্থক্য সেম হতে হবে, এটা তো মান। সমান্তর ধারা হতে হলে প্রত্যেক পদের পার্থক্য একই হতে হবে, কিন্তু গুণোত্তর ধারার বেলায় প্রত্যেক পদ কিন্তু পার্থক্য একই হয় না, বরং সেটা গুণ আকারে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। এখন প্রত্যেক পদের পার্থক্য বলতে কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, এটাকেই তো বোঝায় নাকি? সেটাই এখন করে দেখি আসলেই সত্য কিনা। তার মানে log 4 মাইনাস log 2, যদি আমি এখানে এটাকে পার্থক্যের কথা বলি। এখন আমরা জানি log a মাইনাস log b, log এর বেলায় যদি বিয়োগ থাকে তখন সেক্ষেত্রে কি হয়? ভাগ হয়, তার মানে 4/2। এখন 4 দ্বারা 2 কে ভাগ করলে কত হবে? log 2। সিমিলারলি তুমি যদি log 8 মাইনাস log 4 করো, log 8 মাইনাস log 4, তখন কিন্তু আমি লিখতে পারবো log 8/4। তোমরা জানো যে log এর ক্ষেত্রে বিয়োগের বেলা কি হয়? ভাগ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পাচ্ছি? 4 × 8। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা পার্থক্য কত করে পাচ্ছি? log 2 পাচ্ছি। যেহেতু প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের পার্থক্য সেম, সেহেতু তোমাকে মানতেই হবে এটা একটা সমান্তর ধারা, নট গুণোত্তর ধারা। আশা করি এই ব্যাপারটা আমরা এখন বুঝতে পারছি যে কেন আমরা এটাকে একটা সমান্তর ধারা বলতেছি। ওকে, কারণ এই বিষয়গুলো বোঝাটা খুব দরকার। এবার আমি একটু আসবো যে সমান্তর ধারা না হয় হয়েছে, কিন্তু আমাদের তার কোশ্চেন যেটা করছিল যে সাধারণ অন্তর বের করো। আশা করি আমাদের সাধারণ অন্তর তো এখানে বের করা হয়ে গেছে, log 2, সেহেতু আমাদের এটা করার প্রয়োজন নাই, আমরা তো করেই ফেলছি ব্যাখ্যা দেওয়ার সময়। কিন্তু যদি এখান থেকে আমাকে সপ্তমতম পদ বের করতে বলে, অথবা ধরো আমাদের তারা এখান থেকে 12তম পদ বের করতে বলো, অথবা ধরো তোমাকে এখান থেকে 22তম পদ বের করতে বলো, যেটাই বলুক না কেন, তুমি কিভাবে করে এগুলোকে সলভ করবে? একটা টেকনিক দেখাচ্ছি তোমাকে আমি। তোমাকে ওই ভারী ভারী সূত্রগুলোকে ইউজ না করলেও চলবে অঙ্কটাকে সলভ করার জন্য। সো এখানে কথা ছিল, এই যে ধারাটা দেখতে পাচ্ছ, এই ধারাটি থেকে আমাদেরকে সপ্তমতম পদ বের করতে হবে। তুমি এই সিস্টেমটার মাধ্যমে তুমি চাইলে 12তম পদ বের করতে পারবা, 18তম বের করতে পারবা, 22তম বের করতে পারবা, তোমার যেটা খুশি। তুমি সবগুলো তম পদ বের করতে পারবা, মানে অততম নাম্বার পদ কত হবে তা তুমি বের করতে পারবা। সেটা কিভাবে আমি একটু দেখাবো। কোনো অঙ্ক করতে হবে না তোমাকে, তুমি জাস্ট একটু ট্রিক্স খাটাবা। কিভাবে সেটা? এখানে কি আছে? 2। 4 কে কি লিখতে পারবো আমরা? 2 স্কয়ার। 8 কে কি লিখতে পারবো আমরা? 2 কিউব। তাহলে চিন্তা করে দেখো, এখানে 1 2 3 আছে, প্রথমে আছে 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় নাম্বার 2 টু দি পাওয়ার 2, তৃতীয় আছে 2 টু দি পাওয়ার 3। সপ্তম নাম্বার পদে কি হবে? অবভিয়াসলি সেখানে আমি যদি সপ্তমের কথা বলি, 7 নাম্বার পদে হবে log 2 টু দি পাওয়ার 7, কারণ এটা তো কন্টিনিউয়াসলি কিন্তু যাচ্ছেই, সমান্তরালভাবে যাচ্ছে এটা। সো 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। তার মানে অপশন কোনটা রাইট হবে? 128। হ্যাঁ, যদি তোমাকে এখানে 12তম পদ বের করতে বলে, তুমি কি লিখবা? log 2 টু দি পাওয়ার 12। 2 টু দি পাওয়ার 12 মানে কত হয়? যত হবে ততই অ্যান্সার। 2 টু দি পাওয়ার 12, 4096। তার মানে তখন অ্যান্সারটা হবে log 4096।
তো দেখছো তুমি কিন্তু অঙ্কটাকে সলভ তুমি না করার মাধ্যমে তুমি এটাকে সলভ করতে পারছো, যদি তুমি একটু ট্রিক্স খাটাতে পারো, একটু যদি বেসিকগুলোকে কাজে লাগাতে পারো, সহজে এগুলোকে করা সম্ভব। এই টাইপের যেগুলো আমরা অনেকগুলো দেখাইছি। আরেকটা দেখাই, এটা অবশ্য তোমাদের পারবা, এটা তোমাদের ভুল হওয়ার কথা না, তারপর আমি একটু দেখাই দিই। -16, -8, -0 এই একটা ধারা। এই ধারাটি থেকে তারা সাধারণ অন্তর বের করতে বলছে। কিভাবে বের করবা? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা কি করবা, এখানে যেহেতু বুঝতেই পারছো ধারাটা কিন্তু একটা মানে সিস্টেমে যাচ্ছে, তার মানে আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা যেহেতু অন্তর বের করতে বলছে, অনুপাত বের করতে বলে নাই, তার মানে ডি এর মান বের করবো, বিয়োগ করবো। সো আমরা লিখি ডি সমান দ্বিতীয় পদ কত, -8, প্রথম পদ কত, খেয়াল করে দেখো, -16 না খালি 16, -16। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি করতে হয়, বিয়োগ করতে হয়, এই জন্য বিয়োগ করলাম। -8 -16 তার মানে কত হবে, শুধু +8 আসবে। আমি তোমাদের দেখালাম এই কারণে, অনেক সময় যে এই মাইনাসটা ওই মাইনাসটা খেয়াল থাকে না, এগুলো বিষয়গুলো খুব সিরিয়াস। যে কোনো সংখ্যার আগে মাইনাস থাকলে তাকে তোমাকে মাইনাস সহকারে নিতে হবে, আর যে কোনো সংখ্যার আগে প্লাস থাকলে শুধু তো 1, তখন তার নেওয়া লাগে না। কিন্তু যে কোনো সংখ্যার আগে মাইনাস থাকা মানে কি, ওই সংখ্যার সাথে -1 গুণ আকারে আছে, এই জন্য এই মাইনাস চিহ্নটা তোমাকে নিতেই হবে। খুব সাবধানে বিষয়গুলো। একটা সমান্তর ধারার n তম পদ দেওয়া আছে 5n + 3 হলে সাধারণ অন্তর বের করতে বলছে। অনেকে এই কোশ্চেনগুলো দেখে কনফিউজড হয়ে যাও যে এটা কেমন কোশ্চেন, যে n তম পদ 5n + 3, তারা বলে দিয়েছে অবশ্যই এটা একটা সমান্তর ধারা, এখান থেকে সাধারণ অন্তর বের করতে বলছে। এখন মনে মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো কোনো মান টান দেওয়া নাই, তাহলে আমি এখান থেকে d এর মান কিভাবে বের করব? কোনো অসম্ভব কোনো ব্যাপারই না। কিভাবে? n তম পদের মান 5n + 3 দেওয়া আছে, তুমি এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা কল্পনা করো। সাপোজ আমি এখান থেকে 1 তম পদ বের করি, 5 × 1 + 3 কত পাবো, 8। 2 তম পদ যদি বের করি, 5 × 2 + 3, তার মানে কত পাবো আমরা এখানে বলো, 5 × 2 = 10, 13। সো প্রথম যে পদ, এটা ফার্স্ট পদ ছিল, এটা সেকেন্ড পদ ছিল। প্রথম পদ 8, সেকেন্ড পদ কত, 13। যদি তুমি যে তোমার শখ যদি হয় তুমি তৃতীয় পদে বের করতে পারো, যদি তোমার এটা লাগবে না, 5 × 3 + 3, 3 × 5 = 15 এবং 3 কত, 18। এখন লাইনটাকে একটু লেখো, 8 + 13 + 18, ব্যাপারটা এরকমটা না? এখন এখানে তুমি দেখো প্রথম পদ পাইছো, তুমি দ্বিতীয় পদ পাইছো, অবশ্যই এখানে আমি এটা আবার এটা না লিখলেও চলবে। তুমি এখানে প্রথম পদ পাইছো, দ্বিতীয় পদ পাইছো, তোমাকে তারা সাধারণ অন্তর বের করতে বলছে। কি করবে, জাস্ট এটা থেকে বিয়োগ করে দিবা, তার মানে 13 - 8 বিয়োগ করলে কত হবে, 5, বাস। অর্থাৎ এইভাবে করে তুমি যে কোনো নাম্বার কল্পনা করার পর তুমি সেখান থেকে কাজ করবে। আমাদের অপশন সি নাম্বারটা কারেক্ট, বুঝতে পারছো? যদি এখানে অন্যরকম কোনো ভয়ানক কোনো কিছু দেওয়া থাকতো, ধরো n সংখ্যক n তম পদের মান দেওয়া আছে যে 5n 2n + 1/6 এরকম হাবিজাবি কিছু লেখা আছে, সেটাকেও তুমি চাইলে এভাবে করে সলভ করতে পারো। ফার্স্ট পদ বের করবা, সেকেন্ড পদ বের করবা, দুটোকে বিয়োগ করে দিব, হয়ে যাবে। অথবা ফার্স্ট পদ সেকেন্ড পদ বের করার মাধ্যমে তুমি সেখান থেকে আরো অনেক কিছু বের করতে পারো, বুঝতে পারছো? আবার তোমাকে যদি এখান থেকে তোমাকে ফার্স্ট পদ সেকেন্ড পদ না বের করতে বলে, অথবা যদি সাধারণ অন্তর না বের কর, অনুপাত এইগুলা যদি কোনো কিছু বের করতে না বলে 20 তম পদ বের করতে বলতো, তখন কি করতাম, জাস্ট খালি এনে খালি 20 বসাই দিতে, শেষ, আর কিছু না। ওকে, যেটা বলবে ওই সিচুয়েশনটাকে বুঝে সেটাকে কাজ করতে হবে। এই একটা ধারা, এখান থেকে সাধারণ অনুপাত বের করতে বলছে। যদি এরকম আমি একটা অবজেক্ট দেখাইছি তোমাদের অলরেডি, 3 + m + n + 81, 3 + m + n + 81, এটা একটা গুণোত্তর ধারা, তার এটা বলে দিছে। তাহলে এই গুণোত্তর ধারা থেকে যদি আমি অনুপাত বের করতে চাই, সাধারণ অনুপাত তো সমান্তর ধারা থাকে না, সাধারণ অন্তর থাকে সেখানে। সো আমরা বুঝতে পারছি একটা গুণোত্তর ধারা, এখান থেকে যদি আমাকে আর এর মানটা বের করতে হয়, কিভাবে বের করবো? দেখো চতুর্থ পদের মান দেওয়া আছে 81, সো প্রশ্নের মধ্যে লিখতে পারো চতুর্থ পদ r⁴ - 1 সমান কত, 81, এর মান 3, r⁴ = 81। 3 দ্বারা যদি ভাগ করে ফেলাও তুমি এখানে কত থাকবে, 27, 27, r = 3, কারণ 3 কিউব মানে কত, 27। সো তুমি যখন r এর মান 3 পেয়ে গেছো, তার মানে তুমি কার মান পেয়ে গেছো, সাধারণ অন্তর।
অনুপাতের মান পেয়ে গেছো, সাধারণ অনুপাতের মান পেয়ে গেছো। এখান থেকে তুমি চাইলে m এর মান n এর মান বের করতে পারবে না? পারবা। আবার তুমি চাইলে কিন্তু এখান থেকে যদি আরো কিছু বের করতে বলতো বা সমষ্টি বের করতে বলতো, তুমি সব কিছু বের করতে পারতা যদি তোমার কাছে সূত্র জানা থাকে তাহলে। এই যেমন যে এই ধারাটি থেকে তারা বলছে যে n সংখ্যক পদের সমষ্টি 363 হলে n এর মান কত? এই ধারাটারই যদি n পদের সমষ্টি, অর্থাৎ যে কোনো একটা n পদের সমষ্টির মান আমাদের দেওয়া আছে 363 হলে n এর মান বের করব। কিভাবে বের করব? তো আমি সেক্ষেত্রে এখানে এর মান জানতে পারছিলাম 3, আর এর মান জানতে পারছিলাম 3, তাই তো? আমাদের আর কিছু লাগবে না, আমাদের এই ডাটার যে উদ্দীপকটা এটাকেও আমার লাগবে না, আমি সরাসরি আমাদের সূত্রটাকে ফেলতে পারবো। আর এর মানটা কিন্তু 1 এর থেকে বড়, তার মানে এটা লিখে নিতে পারো r is greater than 1। অবজেক্টিভ এটা না লিখলেও চলবে। আচ্ছা, আমাকে 363 সমষ্টির মান দেওয়া আছে, আমি সমষ্টির সূত্রটাকে ফেলি। প্রশ্ন মতে a r to the power n minus 1 by r minus 1 363, ওকে। এর মান কত? 3। আর এর মান কত? সেটাও 3 to the power n minus 1 3 minus 1, ওকে। 363, এখানে বিয়োগ করে 2, সেটা ভাগ আছে গুণ হয়ে যাবে বসে গেলে 3 to the power n minus 1, তার মানে 363 into 2, এই 3টা গুণ আছে বসে ভাগ হয়ে যাবে 3 to the power n minus 1 সমান c63 into 2 by 3, এই minus 1 এর বসে গেলে plus 1 হয়ে যাবে 3 to the power n equal to 363 into 2 by 3 plus 1। দেখে এর পাশ থেকে আমি কত পাই? into 2 by 3 plus 1, 243 পাচ্ছি। তার মানে 3 to the power n সমান 243। চিন্তা করতে হবে যে 3 to the power কত? 243। 3 to the power 5 243, তার আমি এখানে লিখতে পারি 3 to the power n সমান 3 to the power 5। 3 3 তুলে দিলাম, তাহলে n এর মান কত বের আসলো? 5 বের হলো। তার মানে উক্ত যে ধারাটা ছিল আমাদের, ওই ধারাটি থেকে আমরা কিন্তু সমষ্টির মান বের করতে পারলাম, অর্থাৎ 363তম পদ যে পদটা ছিল সমষ্টিটা, সেই সমষ্টি হলো 5 নম্বর পদে, অর্থাৎ n এর মান 5। সেটা হয়ে গেল আমাদের। তাহলে এরপরে আরেকটা অবজেক্টিভ দেখাই, এটা আমি প্রথম থেকে দেখাচ্ছি বারবার, তারপর একটু দেখাই রাখি। a minus a plus a minus a plus a minus, এই ধারা খুব পরিচিত একটা লাইন। 21তম পদের মান বের করতে বলছে। এখন চিন্তা করে দেখো যে 21তম পদের মান তোমরা আমাকে বলো কত হবে, আমি বলবো না। খুবই সোজা একটা ব্যাপার। প্রথম পদ a, দ্বিতীয় পদ মাইনাস a, তৃতীয় পদ প্লাস a, চতুর্থ পদ মাইনাস a, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো 21 যে কথাটা, এই কথাটা কি বিজোড় না? বিজোড়। তাহলে প্রথম নাম্বার পদ যদি a হয়, তৃতীয় নাম্বার পদ যদি a হয়, পঞ্চম নাম্বার পদ যদি a হয়, তাহলে 21 যেহেতু একটি বিজোড় সংখ্যা, তাহলে 21 নাম্বার পদও অবশ্যই প্লাস a হবে। বাট যদি এখানে আমাদের 98তম পদ বলতো, 98তম পদ কত, তখন কিন্তু আমি তখন এখানে বলতাম যে 98 একটা কি জোড়। দ্বিতীয় পদ মাইনাস এ, চতুর্থ পদ মাইনাস এ, ষষ্ঠতম পদ মাইনাস এ। যেহেতু 98 একটা জোড়, তার মানে 98তম পদ আমি কি বলবো তখন? মাইনাস এ বলবো। তবে এটাকে তুমি যে ওভাবে করে অঙ্কটাকে করে করতে পারো, আবার মৌখিকভাবে এভাবে করে চিন্তা করতে পারলে এভাবে করে তুমি করতে পারো, যেভাবে তোমার খুশি। একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, প্রথম পদ কত বের করতে হবে এবং প্রথম দুইটি পদের সমষ্টি বের করতে হবে। খুবই সিম্পল অবজেক্টিভ এগুলো। অনুক্রম বলতে তারা ধারাকেই বোঝাচ্ছে। 1/2 to the power n minus 1, এটাই তো? হ্যাঁ, প্রথম পদ কত? প্রথম পদ কত কি লিখবে? জাস্ট খালি n এর জায়গায় খালি 1 লিখে দিবা। 2 to the power 1 minus 1, 2 to the power 0 মানে কত? 1/1 equal to 1, তার মানে প্রথম পদ এখানে কত আসবে? 1 আসবে। আমাদের অপশন 6 নাম্বারটা কারেক্ট। এরপর তারা বলছে যে প্রথম দুইটি পদের সমষ্টি বের করো। প্রথম দুইটি পদ মানে কি? প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ করতে হবে, এটাই তো কথা। এখন দ্বিতীয় পদ বের করে ফেলো। দ্বিতীয় পদ কেন বের করবা? প্রথম পদ তো 1 বুঝতেই পারছো, দ্বিতীয় পদ খালি এর জায়গায় খালি কি লিখবা? 2 লিখবা। এখন যদি এখানে বিয়োগ করা যায়, সো 2 to the power 1 থাকবে, দ্বিতীয় পদ কত? 2, 1 এবং হাফ যোগ করলে কত হবে? 3/2। মুখে মুখে সলভ হয়ে গেল যদি এটাকে একটু বুঝতে পারো তাহলে।
এরপর একটা অবজেক্ট দেখি, এটা অবশ্যই একটা বড় অঙ্ক, এই অঙ্কটা তাদের দেওয়াটা ঠিক হয় নাই, এটা সম্পূর্ণ তোমাদের মনে হয় 18-19 নাম্বারের অঙ্কটা আছে 13.2 এর, তারপরে তারা দেয়া রাখছে। সো n পদের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225, n এর মান কত? এটা সম্পূর্ণ বইয়ের অঙ্কটা। আর বইয়ের মধ্যে এখানে এর পাশে আরেকটা অঙ্ক আছে 441, ওইটাও বইয়ের অঙ্কটাই। সো এইটাকেও তুমি সলভ করতে চাইলে আশা করি পারবা, এবং যারা বইয়ের অঙ্ক পারা তারা এটা পারবে। ইভেন এটা মনে হয় আমি সেটার মধ্যে দিয়ে রাখছি। সো তোমরা এটা করে ফেলাও, যেহেতু হুবহু নাম্বার সহকারে বইয়ের সাথে মিলছে, দ্যাটস আমি এটা এখন করলাম না, বড় একটা অঙ্ক। অবজেক্টিভ এইগুলো খুব কম আসে এত বড় অঙ্ক। আচ্ছা যাই হোক, এবার আমরা আরেকটা অবজেক্টিভ দেখবো, যে এই অবজেক্টিভটা আমাদের আজকে শেষ অবজেক্টিভ হবে, এবং এই অবজেক্টিভটা বহুপদী টাইপের অবজেক্টিভ। 3টা অপশন দেওয়া আছে, আমরা ট্রাই করব এখান থেকে কোন কোন অপশন কারেক্ট। কোশ্চেনটা তারা যেটা বলছেন, কোন গুণোত্তর ধারার প্রথম পদ 2, তৃতীয় পদ 1, ওকে। তিনটা লাইন কি বলছেন? দ্বিতীয় পদ √2, আচ্ছা সাধারণ অনুপাত 1/√2, ওকে। ধারাটি 2 + √2 + 1 + 1/√2। আমাদের যাচাই করতে হবে যে ওদের সবগুলো অপশন কারেক্ট কিনা। সো দেখা যাক এখান থেকে আমরা কিভাবে করে লাস্ট অবজেক্টটাকে সলভ করতে পারি। প্রথম পদ 2, সো কোনো কথা নাই, এর মান 2। তৃতীয় পদ 1, তৃতীয় পদের সূত্র কি? প্রশ্ন মতে তৃতীয় পদের সূত্র ar⁻³ - 1 সমান কত? 1। তৃতীয় পদ সূত্র = 1, মান = সূত্র। এর মান 2, আর বিয়োগ করলে কত হবে? স্কয়ার = 1, এই 2 গুণ আছে ভাগ হয়ে যাবে, তার মানে r² = 1/2, তাহলে এই স্কয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে 1/√2। আমি প্লাস মাইনাস ইউজ করতেছি না, তার দেন এর জন্য। সো আমি বুঝতে পারছি যে এখানে r এর মান 1/√2, তার মানে 2 নম্বর অপশন কিন্তু কারেক্ট। তাহলে আমরা দেখব যে দ্বিতীয় পদ আসলেই √2 কিনা। তাহলে আমাদের 1 নম্বর অপশনটা যাচাই করা হবে। দ্বিতীয় পদ সূত্র ar⁻² - 1, এর মান কত? 2, আর এর মান কত? 1/√2, বিয়োগ করলে উপরে 1 থাকে, তাহলে থাকলো 2/√2। এই 2/√2 কে একটু খেয়াল করে দেখবা, 2/√2 কে এই উপরের 2 কে তুমি √2 লিখতে পারো না গুণ করে? তাহলে এখানে যখন কাটাকাটি যাবে থাকবে কত? শুধু √2। তার মানে এখানে এই কথাও সত্যি যে দ্বিতীয় পদের মান আসলেই √2। এবার আমাদের আসলেই যাচাই করতে হবে যে আমাদের এই ধারাটা আসলে এটা হয় কিনা। এটা আসলে হয়ে বসে আছে। কেন? প্রথম পদ 2, দ্বিতীয় পদ √2, তৃতীয় পদ 1 হবেই। এই তৃতীয় পদ 1 তারা বলেই দিয়েছে। তাহলে এখন যখন যোগ করবো, যখন যেহেতু ধারা বানাবো, তার মানে 2 + √2 + 1, সব মিলতেছেই। তার মানে 3 নম্বর অপশনটা কারেক্ট। না করলেও বুঝতে পারছি, মুখে মুখে অঙ্কই বলে দিচ্ছে উত্তর কত। সো 1 2 3 তিনটাই কারেক্ট। সো আমরা তাহলে ধারা থেকে যত টাইপের অবজেক্টিভগুলো সচরাচর আসে, প্রায় সব ধরনের অবজেক্টিভ আমি আলোচনা করলাম। সো প্রত্যেকটা টাইপের অবজেক্টিভগুলোকে নিয়ে একটু চিন্তা করতে হবে তোমাদের, তাহলে এই অবজেক্টিভগুলো খুব সহজেই পারা যাবে। সো আজকে এই পর্যন্তই, বাই।